আমার নাম শিহাব। আমি পেশায় একজন ট্রাক ড্রাইভার। সেদিন রাত্রে আমি যখন ট্রাক নিয়ে আসছিলাম, তখন আমার ট্রাকের সামনে আচমকা একটা বস্তু আকাশ থেকে উড়ে পড়ে। সেই রাতের ঘটনা আমি কোনোদিনই ভুলতে পারবো না। এবং সেখানে গিয়ে আমি যা দেখি তা আসলে আমার দুই চোখকে একদম বিস্ময় করে তুলেছিল। কারণ আকাশ থেকে যা পড়েছিল তা আসলে দেখার মতো না। আর এত উপর থেকে নিচে পড়ে এখানে সে তখন পর্যন্ত কিভাবে বেঁচে ছিল এবং সুস্থ স্বাভাবিকভাবে আমার সঙ্গে কথা বলছিল, তা আসলে আমাকে অবাক করেছিল। পরে আমি যখন জানতে পারি সে আসলে আমাদের মানুষ জাতির কেউই নয়, বরঞ্চ ভিন্ন এক জগৎ থেকে আসা অলৌকিক এক জন্তু, যা কিনা আমরা সকলে জিন নামে চিনে থাকি। এবং সেটি ছিল একটি মেয়ে জিন। আমি তাকে নিয়ে তার দেশ পর্যন্ত যাই, কারণ সে এই পৃথিবীতে আসার পর তার সমস্ত শক্তি হারিয়ে ফেলেছিল। এবং সেই দুর্ধর্ষ ঘটনাটা শুনলে আপনারা নিশ্চয়ই সকলে চমকে যাবেন। প্রিয় দর্শক সকলে কেমন আছেন? স্বাগত জানাচ্ছি আমাদের আরও একটি এপিসোডে। প্রতিদিনকার মতো কণ্ঠে আমি আরজি ইমরান আপনাদের সঙ্গেই আছি। আজকে আমরা জানবো ট্রাক চালক শিহাব এবং এক পরীর ঘটনা, যে কিনা এই পৃথিবীতে এসে আটকে গিয়েছিল এবং ট্রাক চালক শিহাব তাকে সাহায্য করেছিল। পরবর্তীতে অবশ্য তারা একে অন্যের প্রেমে পড়েছিল, কিন্তু দুই জগতের এই দুই দরজার মাঝখানে তারা কি মিলিত হতে পেরেছিল? জানতে হলে এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই আমাদের সঙ্গেই থাকুন। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে আমরা আজকের ঘটনায় চলে যাব। ঘটনাটি আমার সঙ্গে ঘটে 2018 সালে, যখন আমি নিয়মিত ট্রাক ড্রাইভারি করতাম। ট্রাকটা আমার নিজস্ব ছিল না। আমি খুবই দরিদ্র একটা পরিবার থেকে উঠে আসা একটা ছেলে। ছোটবেলা থেকেই অনেক কষ্ট করেই বড় হয়েছি। আমি যে মালিকের ট্রাক চালাতাম, তিনি আমাকে নির্দ্বিধায় বিশ্বাস করতেন, কারণ তার ট্রাক আমি প্রায় 7 বছর ধরে চালাচ্ছি। তাকে আমি সেদিনকে বলে ট্রাকের মালামাল নিয়ে বেরিয়ে পড়লাম আমার গন্তব্যের উদ্দেশ্যে। আর আমার কাজই ছিল রাত বেরাতে চলাফেরা করা, কারণ ঢাকা শহর থেকে রাত্রে ছাড়া ট্রাক বের হতে দিত না। আর ট্রাকের কাজই হচ্ছে রাত্রেবেলা। ওদিনকে আমার সঙ্গে কোনো হেল্পার ছিল না। আমি সাধারণত কাছে কিনারে গেলে হেল্পার তেমন একটা রাখি না, তবে আমার সঙ্গে একজন হেল্পার সবসময় থাকে। আমার পার্সোনাল যে হেল্পার আছে রাজু, সে ওদিনকে আমার ছিল না। সে গিয়েছিল একটা কাজে, যার কারণে ট্রাকের ভর্তি মাল নিয়ে আমি পৌঁছে গেলাম সেই অঞ্চলে। তো আমার যেতে যেতে বেশ খানিকটা রাত হলো। তো আমি যখন গ্রামের অঞ্চলে পৌঁছালাম, যে অঞ্চলে মূলত আমাকে মালগুলো ডেলিভারি দিতে হবে, রাত তখন 2টার বেশি বাজে। ট্রাক নিয়ে হাইওয়ে থেকে নামলাম এক শুনশান রাস্তায়। হাইওয়ে পর্যন্ত বেশ ভালোই ছিল, টুকটাক করে চালিয়ে এসেছি। কিন্তু যখনই শুনশান এই রাস্তার ভিতরে আমি ট্রাকটা ঘোরালাম, আমাকে এদিক দিয়ে যেতে হবে, কারণ লোকজন বলেছে বিরামপুরের রাস্তায় এদিকেই। আমি ট্রাকটা ঘুরিয়ে ওই দিক দিয়ে যেতে শুরু করলাম। আস্তে আস্তে টিপটিপ করে যাচ্ছিলাম। দুই ধারে এত বড় ঘন বন আমি এর আগে কখনোই দেখি নাই। একটা বড় ব্রিজ পার হলাম। ব্রিজ পার হওয়ার পরে এই পাশে আসার সঙ্গে সঙ্গেই প্রায় 15 থেকে 20 ফুট বা তার থেকে বেশি লম্বা হবে, এত লম্বা লম্বা এক একটা সোজা গাছ ওপরের দিকে উঠে গিয়েছে এবং পুরো বনের মতো। এরকম অদ্ভুত জাতীয় জঙ্গল বা বন এর আগে আমি কখনো এই ট্রাক চালানোর জীবনে দেখিনি। আমি ভারী লোড গাড়ি নিয়ে আস্তে আস্তে চালিয়ে যাচ্ছিলাম। আমার রেডিওর ভিতরে চলছিল একটা গান, ভিতরে ক্যাসেট আছে, কারণ একা একা যখন চালাই তখন ক্যাসেট ট্যাসেট চালিয়ে অথবা কোনো নাটক টাটক এগুলো দিয়ে আমি দেখি। আমি তখন যাচ্ছিলাম, হঠাৎ আমাকে অবাক করে দিয়ে আসমানের ওপর থেকে একটা আলোক রশ্মি নিচে ধপাস করে পড়ল ঠিক রাস্তার মাঝখানে। আমি সজোরে ব্রেক কষলাম। গাড়িতে অনেক বেশি লোড ছিল, এই জন্য খুব জোরে ব্রেক কষতেও পারলাম না। একবারে সেই জিনিসটার একদম কাছাকাছি গিয়ে দাঁড়ালাম। আমি সত্যিই চমকে গেলাম। আকাশের ওপর থেকে এরকম আগুনের গোল্লার মতো ছোট ওপর থেকে নিচে কি পড়তে পারে, তাও আবার একদম রাস্তার মাঝ বরাবর। আর তার উপর দিয়ে আমি চলেও যেতে পারছিলাম না। চারিদিকে একটা আলো এবং ধোঁয়াতে ভরে গিয়েছিল। আমি ট্রাকটা থামিয়ে তখন সেখানে ধোঁয়া হয়ে দাঁড়িয়ে আছি, ট্রাকের মধ্যে বসে আছি। আশেপাশে কি হচ্ছে কিছুই বুঝে উঠতে পারছি না।
আমি অপেক্ষা করতে লাগলাম কি হচ্ছে সেটা বোঝার জন্য। বুক তখনও ধড়ফড় করছে। এত রাত্রেবেলা এরকম একটা জঙ্গলের ভিতরে আকাশের ওপর থেকে এরকম একটা বস্তু আমার ট্রাকের সামনে এসে পড়বে, আসলে বিষয়টা বেশ ভয়ঙ্কর ব্যাপার বটে। আমি নামবো কিনা বুঝতে পারছি না। তারপর যখন চারিদিক থেকে সমস্ত ধোঁয়া এবং আলো সরে গেল, আমি তখন দেখলাম ঠিক রাস্তার মাঝখানে মানুষের অবয়ব আকৃতির কেউ একটা পড়ে আছে এবং তার গা থেকে সাদা আলো বিকিরণের মতো ছড়াচ্ছে চারিদিকে। এরকম আলোকিত শরীর এর আগে আমি কখনো দেখিনি। তাকে দেখে বোঝা যাচ্ছে না সেটা একটা মেয়ে নাকি ছেলে, কারণ মুখের বলে পড়েছে, আর যে কাপড় সেটা দূর থেকেও চেনা যাচ্ছে না। আর এরকম একটা মানুষের আকৃতির এরকম বস্তু আকাশের উপর থেকে কিভাবে পড়লো, এটাকে না সরিয়ে কোনোভাবেই আমি ট্রাক ডানে অথবা বামে দিয়ে বের করে নিয়ে যেতে পারবো না, কারণ ট্রাকের ভিতরে বেশ কিছু মাল লোড রয়েছে। লোড অবস্থায় আমি বের হতে পারছি না। যেভাবেই হোক তাকে একে এই রাস্তার ওপর থেকে সরাতেই হবে। আমি তখন ট্রাক থেকে নেমে পড়লাম। নেমে হালকা হালকা পা টিপে টিপে সামনের দিকে আগালাম। আমি জোরে শব্দ দিলাম, আওয়াজ দিলাম দূর থেকে, এই যে শুনছেন, আপনি কে? এই রাস্তার ভিতরে কি করছেন হঠাৎ করে? কোনো উত্তর পেলাম না। আস্তে আস্তে আবার এগিয়ে গেলাম। আমি আবার জিজ্ঞেস করতে লাগলাম, এই যে শুনছেন, আপনি কে? আর এই জঙ্গলের ভিতরে এরকম আপনি ওপর থেকে কিভাবে আসলেন? কোনো শব্দ নেই। আরেকটু সামনে এগিয়ে গিয়ে যখন তার দিকে তাকালাম, আমি দেখতে পেলাম একটি মেয়ে। তার চুলগুলো বিক্ষিপ্ত অবস্থায় ওইদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, আর পুরো শরীরের মধ্যে এক ধরনের আলো জ্বলছে। সে যখন আমার দিকে চোখ করে তাকালো এবং আমার দিকে হাত বাড়ালো, তখন বুঝতে পারলাম তার সাহায্য প্রয়োজন। আমি খুব দ্রুত গতিতে তার কাছে এগিয়ে গেলাম। তারপর সে যখন আমার দিকে হাত বাড়িয়ে দিয়েছে, আমি তার হাতটা ধরে সোজা করে বসালাম। আমি তার দিকে তাকিয়ে হতভম্ব হয়ে গেলাম। আমার ট্রাকের লাইট তখন জ্বলছে। তার শরীরে হাত দেওয়া মাত্রই তার শরীর এবং চোখে যে আভার মতো বিকিরণ আলো জ্বলছিল, সেটা হঠাৎ করে নিভে গেল। আমি বুঝতে পারছিলাম না এটা আমি সত্যি দেখছি নাকি অবাস্তব কোনো কিছু। আমি তখন তাকে ধরে বললাম যে, আপনি কে? মেয়েটা চোখ খোলা অবস্থায় ছিল, কিন্তু কোনো কথা বলছিল না। এত সুন্দর রূপবতী মেয়েকে, এত সুন্দর রূপবতী মেয়ে এই জঙ্গলের ভিতরে কি করছে? আমি সেটাই তো ভাবছি। আর এরকম সুন্দরী মেয়ে তো আমি এর আগে কখনো কোথাও দেখিনি। মেয়েটা আমার দিকে তাকিয়ে আছে। তার চোখের মণিগুলো একদম নীল বর্ণের, চোখগুলো দেখতে একদম কাচের বলের মতো। সে আমাকে কিছু একটা বলছে ইশারা দিয়ে, আমি বুঝতে পারছি না। আমি সঙ্গে সঙ্গে ট্রাক থেকে পানির বোতলটা নিয়ে আসলাম। তারপর তাকে পানি খাইয়ে দিলাম। সে খানিকটা পানি খেয়ে একটু স্বস্তির নিঃশ্বাস ফেললো মনে হচ্ছে। আমি তখন বললাম যে, আপনি এই জঙ্গলের ভিতরে কি করছেন? কিছুই তো বুঝতে পারছি না। মেয়েটিকে দেখে বেশ দুর্বল মনে হচ্ছিল। আমি ভাবলাম এখানে বসে তার সঙ্গে তর্ক করে লাভ নেই। সে নিশ্চয়ই এখন অসুস্থ, কোনো কথা বলতে পারবে না। তার থেকে বরঞ্চ আমি যেখানে যাচ্ছি সেই গন্তব্য পর্যন্ত যাই, তারপর যা হবে দেখা যাবে। আমি মেয়েটিকে কোলে তুলে নিলাম। মেয়েটির পরনে খুবই মোটা এবং খুবই দামি একটা গাউন জাতীয় জামা পরা, তার ভিতরে নানান কাটাকুটির ডিজাইন দেওয়া, আর তার উপরে এমন চকচকে সব বস্তু বসানো, আর খুবই ভারী। আমি যখন তাকে কোলে তুলে নিলাম, মেয়েটা আসলেই খুব ভারী ছিল। লম্বায় আমার থেকে 2-3 ইঞ্চি ছোট হবে। এত লম্বা মেয়ে আমি কখনোই দেখি নাই। আমি নিজেই 5 ফুট 10 ইঞ্চি। আমি তাকে কোলে তুলে নিলাম। তুলে নিয়ে আমি হাঁটছিলাম। মেয়েটার শরীর একদমই দুর্বল ছিল। আমি তাকে নিয়ে ট্রাকের বাম পাশের যে সিট আছে সেই সিটে বসালাম। সিটে বসিয়ে তাকে সুন্দর মতো একটা ছোট কাঁথা দিয়ে ঢেকে দিলাম। সে সেই সিটের উপর মাথা এলিয়ে চোখ বন্ধ করছে, আবার খুলছে। আমি ট্রাকটা চালাতে শুরু করলাম। আমি জানি যে আমি নিশ্চয়ই কোনো বড় ভোগান্তিতে পড়তে চলেছি। তা না হলে এরকম একটা মেয়ে আকাশ থেকে উপরে কিভাবে পড়বে? আর এই জিনিসটা কি, কোনো মানুষ তো? আমি চালাতে শুরু করলাম ট্রাক। যেভাবেই হোক এই ঘন জঙ্গলওয়ালা রাস্তা থেকে আমাকে পেরোতেই হবে। এখানে আমি কোনোভাবেই দাঁড়িয়ে থাকতে পারবো না। আমি তখন ট্রাক চালাতে শুরু করলাম। প্রায় 20 মিনিট পর আমি একটা বাজার কাছে এসে দাঁড়ালাম। তার কাছে জিজ্ঞেস করলাম, ভাই বহরমপুর কত দূর? সে বলল, এই তো পরের বাজার। তখন একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম। এত রাত্রেবেলা এই বাজারে যে একজন গার্ড পাওয়া গিয়েছে, সেটাই ভাগ্যের ব্যাপার। আমি ট্রাকটা চালাতে শুরু করলাম। তারপর খুব দ্রুত গতিতে
চলে আসলাম বহরমপুর বাজারে, যেখানে আমাকে মালগুলো আনলোড করতে হবে। সেই বাজারে এসে দেখলাম যে দোকানের সামনে মূলত আমাকে মালগুলো আনলোড করতে হবে, সেই দোকান বন্ধ অবস্থায়। নাম্বার যেটা দিয়েছিল তাতে ঘন ঘন ফোন করতে লাগলাম, কিন্তু কেউ ফোন ধরছিল না। ট্রাকের মধ্যে এসে বসলাম, দেখলাম মেয়েটার চোখ অন্ধকারের মধ্যে জ্বলজ্বল করছে। আমি তখন তাকে বললাম যে আপনি কে? সে কোনো কথা বলছে না, ইশারা দিয়ে আবার বলল সম্ভবত একটু পানি খাবে। আমি তাকে একটু পানি খাওয়ালাম। খাওয়ানোর পর সে পানিটা খেয়ে আমাকে বলল যে আপনাকে ধন্যবাদ, আমার শরীর খুব খারাপ লাগছে, আমাকে বাঁচান। এই কথা বলেই সে আবার অজ্ঞান হয়ে গেল। শুধুমাত্র এতটুকু কথা। আমি তখন বুঝতে পারলাম যে বাংলা কথা বলছে, আবার আমার ভাষা বুঝতে পারছে। তার মানে কি এ কোনো অন্য কোনো জগতের কেউ? না, তা তো হবে কিসের জন্য? সে তো সবকিছু বোঝে, আর মানুষের মতো একদম। অন্য কে হবে? ভূতপ্রেত তো আর হবে না, তাই না? ভূতপ্রেত হলে তো আর এরকম ভাবে কথা বলতো না। কিন্তু তার শরীরে এরকম ভাবে আলো জ্বলছে কি হবে? আমি এটাই যখন বুঝতে পারছিলাম না, ঠিক সেই মুহূর্তে ট্রাকের বাইরে থেকে একজন আমাকে ডাক দিল। আমি সঙ্গে সঙ্গেই ভালো মতো কাঁথাটা দিয়ে তার মাথা মতো ঢেকে লাইটটা আগে থেকে বন্ধ করে রেখেছিলাম ভেতরের, যাতে করে কেউ না দেখতে পারে। কাঁচের ওপরের যে সাদা শেলটা থাকে সেটা উঠিয়ে দিয়ে গেলাম, যাতে করে বাড়ি থেকে কেউ না দেখতে পারে। আমি ট্রাকটা সেখানে লাগালাম। লাগানোর পর মালগুলো আনলোড হলো। আনলোড হতে প্রায় সকাল 7টা বেজে গেল। এই সকাল এর ভিতরে আমাকে এখান থেকে বের হতে হবে, তা না হলে মেয়েটাকে যে কেউ দেখে ফেললে নির্ঘাত কোনো কেলেঙ্কারি হয়ে যাবে। মালগুলো আনলোড করে যে টাকা দেওয়ার কথা ছিল টাকাগুলো নিলাম, নিয়ে তারপর আমি সেখান থেকে ট্রাক সহ খুব দ্রুত গতিতে বেরিয়ে পড়লাম। মেয়েটি তখন পর্যন্ত সেখানেই ওরকমভাবে ঘুমিয়েছিল। সকাল হতে লাগলো, আস্তে আস্তে সূর্যের আলো ফুটতে লাগলো। আমি তখন দেখলাম মেয়েটি তখন শুয়ে আছে। বেশ খানিক্ষণ পর যখন হাইওয়ে পর্যন্ত আসলাম, একটা হাইওয়ে ঢাবা আছে, সেখানে আমি প্রায় নাস্তা করি। এদিকে আসলেই আমি সেখানে নেমে নাস্তা করার জন্য নামলাম। নাস্তা করছি, খাবার খাচ্ছি। ওই মুহূর্তে হঠাৎ করে আমি আজবভাবে তাকালাম, মানে আজবভাবে তাকানোর উপায় নেই। আমি দেখলাম মেয়েটা ট্রাক থেকে নেমে আমি যেখানে বসে আছি ঠিক তার অপোজিটে আমার দিকে তাকিয়ে আছে, এবং আমি যে খাবার খাচ্ছি সেই খাবারের দিকে তাকিয়ে আছে। আমি তখন তাকে দেখে বললাম যে বসেন এখানে। সে আমার পাশে এসে বসলো। কথা বললে বা ইশারা দিলে বোঝে। বসার পর আমি খাবার দিতে বললাম, তারপর খাবার দিল ওয়েটার। খাবার দেওয়ার পর রুটি আর যা দেওয়া হলো সেগুলো সে খাচ্ছিল না। আমি তখন বললাম কি খাবেন আপনি? সে অন্য আরেকজন খাচ্ছে, তার প্লেটের দিকে তাকিয়ে আছে। আমি দেখলাম সেই লোকটি মাংস খাচ্ছে রুটি দিয়ে। তো আমি তখন ওই সবজি চেঞ্জ করে মাংস দিয়ে যেতে বললাম। দেখলাম সে মাংস দিয়ে খুব আরাম করে সেই রুটিগুলো খাচ্ছে। তখন বুঝতে পারলাম এ নিশ্চয়ই কোনো বড়লোক ঘরের মেয়ে, এই ডাল ভাত তার সহ্য হবে না, সে মাংস ছাড়া কিছু খায় না। তারপর বিল মিটিয়ে তাকে তড়িঘড়ি করে নিয়ে ট্রাকে উঠালাম। সে ট্রাকের ভিতরে চুপচাপ বসে আছে। আমি তখন তাকে বললাম যে আপনার নাম কি? সে কোনো নাম উত্তর দিল না। আমি বললাম যে আপনি কোথায় যাবেন, আর ওরকমভাবে রাস্তার ভিতরে কোত্থেকে আসলেন হঠাৎ করে? আমি তো দেখলাম উপর থেকে এসেছেন। মেয়েটি তখনও কোনো উত্তর দিচ্ছে না। আমি তখন বললাম যে আপনাকে নিয়ে তো আর আমি বাসায় যেতে পারবো না, তাই না? আমার বাসায় আমি ব্যাচেলর মেসে থাকি, আর তাছাড়া ওইখানে গেলে কে কি ভাববে, কে কি মনে করবে। আপনি দয়া করে কিছু একটা বলুন, আপনার ঠিকানা কোথায়, বাড়ি কোথায়, আমি সেখানে নামিয়ে দিয়ে আসি। আর তা না হলে আমি পুলিশের কাছে দিয়ে আসি, যাতে করে আপনার ঠিকানা বের করে আপনাকে বাড়ি পর্যন্ত দিয়ে আসতে পারে। আপনি কি কোথাও থেকে পালিয়ে এসেছেন? আপনার শরীরের ড্রেস দেখে তো মনে হচ্ছে কোনো বিয়ের আসর থেকে পালিয়ে এসেছেন। সে তখন কোনো কথা বলছিল না, আমার দিকে ড্যাপ ড্যাপ করে তাকিয়েছিল। আমি আর কি করার, ট্রাক সোজা ঢাকার দিকে চালাতে শুরু করলাম। আমি ঢাকার একটা বাড়িতে থাকি, মোটামুটি মেস বলা চলে। এক রুমে 2 জন থাকি, আর ওইখানেই খাবার দাবার খাই, হোটেলে খাবার খাই, মাঝে মধ্যে সেখানে যাই। আর আমার সাথে যে থাকে সেও ওরকমভাবে বেশিরভাগ সময় বাসায় থাকে না। পরে চিন্তা করলাম যে আপাতত ট্রাকটা তো জমা দিয়ে আসতে হবে, কিন্তু মালিক যদি আবার অন্য কোথাও ট্রিপ দেয় তাহলে তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে। তার চেয়ে এক কাজ করি, বাসায় যাই, বাসায় আগে গিয়ে মেয়েটাকে রেখে আসি, কারণ এরকম অবস্থায় তো আমি তাকে নিয়ে কোথাও চলাফেরা করতে পারবো না। আমি ওই অবস্থায় ঢাকায় ফিরলাম। ঢাকায় এসে সোজা গেলাম আমার বাড়িতে। খুব নিরিবিলি কায়দায় তাকে আমি আমার রুমে নিয়ে আসলাম, কারণ মেয়েটাকে কেউ দেখে ফেললে সমস্যা হবে। আশেপাশের অনেকেই চেনে যে এখানে ব্যাচেলার থাকে, আর এই ব্যাচেলার রুমে যদি একটা মেয়েকে দেখতে পায় তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। আমি তাকে খুব তড়িঘড়ি করে খুব সাবধানতার সঙ্গে সিঁড়ি দিয়ে ওঠাতে লাগলাম। হঠাৎ করেই আমাদের সে বাড়িওয়ালা
সে দেখি সিঁড়ির উপর দাঁড়িয়ে আছে, সম্ভবত ভাড়া নেওয়ার জন্য এসেছে, কারণ আজকে মাসের 5 তারিখ। তাকে দেখে আমি থতমত খেয়ে গেলাম। আমার মেয়েটা তখন আমার হাত ধরা এবং তাকে আমি আমার পেছনে এরকমভাবে রেখেছি। সে আমাকে বলছে, কি ব্যাপার শিহাব, তুমি এরকমভাবে এরকম করছো কিসের জন্য? কিছু কি হয়েছে? আমি আশ্চর্য হয়ে গেলাম। মালিক মেয়েটার কথা জিজ্ঞেস করছে না, বাড়ির মালিক। এটা তো আশ্চর্য বিষয়। আমি তখন তাকে বললাম যে এই তো আসলাম রাস্তা থেকে, আমি ভাড়া দিয়ে দিব, কালকে দিয়ে দিব। আজকে টাকা পাইনি তো, এখন মালিকের কাছে যাব, তারপর টাকা দিয়ে দিব আপনাকে। সে বলে, আচ্ছা ঠিক আছে, আমি তো টাকা নিতে আসি নাই, ওই 3 তলার ঘরে একটা সমস্যা হয়েছিল, সেখানে গেছিলাম। ঠিক আছে, তুমি দিয়ে এসো গিয়া। তিনি চলে গেলেন। আমার পেছনে যে মেয়েটা আছে তার দিকে মোটেও তাকালেন না। আশ্চর্য হয়ে গেলাম আমি। তখন সিঁড়িতে উত্তর বললাম, কি ব্যাপার, আমাদের বাড়ির মালিক আপনার দিকে তাকালো না কিসের জন্য? একটা মেয়েকে আমি মেজ বাড়িতে নিয়ে এসেছি, অথচ সে তাকালো না, আশ্চর্য বিষয়। মেয়েটা তখন বলল যে আমাকে দেখলে না উনি আমাকে জিজ্ঞেস করবেন কোনো কিছু। আমি বললাম যে কেন, আপনাকে কি দেখতে পাননি উনি? দেখতে পারবেন না কিসের জন্য, ওনার কি চোখ নাই? তাই বলে আমি সাবধানতার সঙ্গে আমার ঘরের ভিতরে নিয়ে আসলাম। এনে আমি দরজা লাগিয়ে দিলাম। যেমনটা ভেবেছিলাম ঠিক তেমনটাই। রুমমেট নাই। রুমমেটকে ফোন দিলাম। সে বলল, ভাই আমি গ্রামে আসছি, আমি 4-5 দিন পরে আসব। তখন আরেকটা সুযোগ পেলাম যে এই মুহূর্তে নিশ্চয়ই আর কোনো সমস্যা হবে না, অন্ততপক্ষে তাকে জিজ্ঞেস করে বা পুলিশের কাছে দিতে একদিন হলেও হবে। আমি বেশ নিশ্চিন্ত হলাম। তাকে সেখানে বসানোর পর বললাম যে আপনি কিছু একটা বলুন, যে আপনার বাড়ি কোথায়, বা আপনি কোথায় থাকেন, আপনি কি করেন, বা আপনাকে আমি কোথায় দিয়ে আসবো, আপনাকে কি থানায় দিয়ে আসবো আমি? সে তখন বলল, থানা কি? আমি বললাম, পুলিশ স্টেশন, যেখানে পুলিশ থাকে, প্রশাসনিক কর্মকর্তা থাকে, ওরা আপনাকে আপনার বাড়ি পর্যন্ত দিয়ে আসবে। আমি বললাম কি যে চলেন। সে বলল, কোথাও? আমি কোথায় যাব না, আমাকে আপনি এভাবে রেখে যান না। আমি তখন বললাম যে আপনি তো সব কথাই বলতে পারেন, তাহলে কেন এরকম ভাবে আমাকে জ্বালাচ্ছেন বলুন তো? আপনার বাড়ির ঠিকানা বলুন। সে বলল কি যে আমার বাড়ির ঠিকানা বললেও আপনি আমাকে আমার বাড়ির ঠিকানা পর্যন্ত পৌঁছে দিয়ে আসতে পারবেন না। আমি বললাম, কেন পারবো না? আপনার বাড়ি কি দিল্লিতে নাকি? সে তখন বলল, দিল্লি হলে হয়তো সহজ হতো, কিন্তু আমি যেখান থেকে এসেছি সেখানে যাওয়াটা এত সহজ বিষয় নয়। আমি আমার শক্তি ছাড়া সেখানে কোনোভাবেই পৌঁছাতে পারবো না। আমি তখন বললাম, কিসের শক্তি? আপনার শরীরে কি বল নেই? তারপর সে বলল যে আপনাকে আমি বোঝাতে পারবো না। আমি রাগবাগ করে ঘর থেকে বের হয়ে আসলাম, কারণ সে সমস্ত উল্টাপাল্টা কথা বলছে। এরকম উল্টাপাল্টা কথা বললে আমি তাকে কিভাবে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসবো, কিছুই বুঝতে পারছিলাম না। বাইরে এসে বালতিটা নিয়ে গোসলখানায় চলে গেলাম, কারণ গোসল করে ট্রাক নিয়ে আমি আবার যাব আমার যে মালিকের কাছে আছে সেখানে যাব। তার কিছু টাকাও দিতে হবে, এখান থেকে সম্পূর্ণ টাকাটা আমার কাছেই ছিল। তো আমি তখন সেখান থেকে গোসল করলাম, গোসল করে ঘরে আসলাম। ঘরে এসে কাপড় চোপড় পরে আমি বের হয়ে গেলাম। বললাম কি যে তুমি বসো, আমি মালিকের কাছে ট্রাকটা জমা দিয়ে আসি। আমি ঘর থেকে বেরিয়ে সোজা হচ্ছে ট্রাকে উঠবো। আমি ট্রাকে ওঠার সঙ্গে সঙ্গে আশ্চর্য হয়ে গেলাম, কারণ আশ্চর্য হওয়াটাই স্বাভাবিক বিষয়। আমি দেখলাম সেই মেয়েটি আমার যে ট্রাক আছে সেই ট্রাকের ভিতরে উঠে বসে আছে, অথচ আমি সিঁড়ি দিয়ে তার আগে বের হয়েছি, এমনকি আমাদের গেট দিয়ে তার আগে আমি বের হয়েছি। তার আমার আগে আসার কোনো সুযোগ নেই। তাহলে সে ওই ঘরের ভিতর থেকে ট্রাকের মধ্যে এত দ্রুত কিভাবে চলে আসলো? আমি উঠেই যেন একটা চিৎকার দিয়ে উঠলাম। আমি বললাম, এই তুমি কি করছো? আর তোমাকে তো আমি ঘরের ভিতরে। আমি দৌড়ে ঘরের মধ্যে গেলাম, দেখলাম ঘরের ভিতরে কেউ নেই। তাহলে ওইখানে আমি আমার ট্রাকের কাছে ফিরে আসলাম। বললাম, তুমি এত দ্রুত এখানে কিভাবে আসলে? মেয়েটি তখন বলল যে আমি সবকিছুই বলবো, আপনি আমাকে একা ছাড়েন না, আমার খুবই ভয় লাগছে। আপনি আমাকে একা একা রেখে চলে আসছেন, আমার খুবই ভয় লাগছিল। সত্যি কথা বলতে আপনি একজন ভালো মানুষ, তবে আমি চাই যে আপনি আমাকে সাহায্য করুন। আমি তখন মনে মনে ভাবলাম যে যাক, কথা তো অন্ততপক্ষে বলেছে। আমার সত্যি খুব রাগ হচ্ছিল। এই রাগ অবস্থায় আমি তখন তাকে বললাম, আচ্ছা ঠিক আছে চলেন, তবে আমার মালিক যেন আপনাকে না দেখতে পায়। আপনি ট্রাকের ভিতরে চুপচাপ বসে থাকবেন, আপনাকে যে এখানে আমি কিভাবে নিয়ে যাই। সে তখন বলল যে আপনার মালিক আমাকে দেখতে পারবে না, আপনি চলুন, ট্রাক চালিয়ে দ্রুত চলুন। আমি তখন বললাম যে আপনি এখানে কিভাবে আসলেন সত্যি করে বলেন। তখন সেই মেয়েটি বলল, আমি বলবো, সবকিছুই বলবো। ট্রাক তখন চলছিল। বেশ খানিক্ষণ পর সে বলে উঠল, আমার নাম রোমালি,
আমি বললাম, রুমালি আবার কারোর নাম হয় নাকি? সে বলল, আমাদের ওইখানকার মেয়েদের নাম এরকমই এবং আমার নাম এটাই। আমি যে জগৎ থেকে এসেছি সেই জগৎ ভিন্ন এবং আপনাদের মনুষ্য জগতের কোনো অংশ নয়। আমি অন্য একটা জগৎ থেকে এসেছি। এই কথা শুনে তখন আমার বুকের ভিতর ধরফর করতে শুরু করলো। আমি বললাম যে, আপনি কি বলছেন ভালো মতো বলুন, এরকম অদ্ভুতভাবে কথা বলছেন কেন? কোন জগৎ থেকে এসেছেন? মেয়েটি তখন উত্তর দিল, আমি একটা জিন। এই কথা শুনে আমি ট্র্যাকটা কোনো মতে সামলালাম। অন্য একটা গাড়িতে মেরে দিতে গিয়েও একদম মানে সামলে ফেললাম, কারণ আমি শক খেয়েছি। তাকে বললাম যে, কি 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 বলছেন? আপনি একটা জিন জিন মেয়ে, কিন্তু আপনি আমার গাড়িতে কি করছেন? তাড়াতাড়ি নামুন। সে বলল কি যে, ভয় পাবেন না, আমি আপনার কোনো ক্ষতি করব না, আর ক্ষতি করার মতো শক্তি আমার মধ্যে নেই, কারণ আমার শক্তি নষ্ট হয়ে গিয়েছে। আমি চাইলেও এখন আমার জগতে ফিরে যেতে পারবো না। আমি তখন বললাম যে, তাহলে ওই জন্যই আমার বাড়ির মালিক আপনাকে দেখতে পায়নি, আর আমি ছাড়া আপনাকে আর কেউ দেখতে পাচ্ছে না, সেই জন্য আপনি বললেন যে আমার মালিকও দেখতে পারবে না তোমাকে, না আপনাকে। সে বলল, তুমি করেই বলুন, সমস্যা নেই, আমার শুনতে খারাপ লাগছে না। আর আপনি মূলত হচ্ছে গিয়ে যেটা ভাবছেন সেটাই, আমাকে আপনি ছাড়া আর কেউ দেখতে পাচ্ছে না। আর আমার এই ক্ষমতাটা আমার পক্ষে এখন পর্যন্ত আছে যে আমি চাইলেই এটা করতে পারছি, আপনি ছাড়া আমাকে কেউ দেখতে পারছে না। এরকম ভাবে সে রোবটের মতো কথা বলতে লাগলো। আমি বললাম, আচ্ছা বুঝতে পেরেছি, ঠিক আছে, কিন্তু তোমাকে আমি দিয়ে আসবো কিভাবে? আর তুমি কোথায় থাকো, কোন জগতে থাকো, তোমার বাড়ি কোথায়? সে তখন ইশারা দিয়ে আকাশের দিকে দেখাতে লাগলো, দক্ষিণ দিকে, যেদিক থেকে আমরা এসেছি। আমি তখন তাকে বললাম যে, কিন্তু আমি তোমাকে কিভাবে দিয়ে আসবো? সে তখন বলল যে, আমি আমার শক্তি হারিয়ে ফেলেছি। আমি আসলে আমার জগতে ফিরে যাওয়ার জন্য যে শক্তি প্রয়োজন, সেই শক্তিটুকু আমার নষ্ট হয়ে গিয়েছে একটা বলয়ের সঙ্গে আঘাতপ্রাপ্ত হয়ে। আমি ওদিনকে রাত্রে, মানে গতকাল রাত্রে, আসমানের উপর দিয়ে উড়ে যাচ্ছিলাম। এখানে একটা বলয় মাঝে মধ্যেই পৃথিবীর প্রান্ত দিয়ে ঘুরে বেড়ায়, যেটা কিনা আমাদের জন্য ক্ষতিকর। সেই বলয়ের সঙ্গে আমি আঘাতপ্রাপ্ত হই এবং আঘাতপ্রাপ্ত হয়ে আমি মাটিতে আছড়ে পড়ি। এবং আমি জানি না যে কি ভাগ্য করেছিলাম, তোমার মতো এরকম একটা ভালো মানুষের সন্ধান পেয়েছি। অন্য কোনো মানুষ হলে নিশ্চয়ই আমার ক্ষতি করার চেষ্টা করত, অথবা বুঝে যদি যেত যে আমি একটা জিন, তাহলে নিশ্চয়ই আমাকে তারা আটকে রাখতো, এখান থেকে কখনোই যেতে দিত না। আমি তখন বললাম যে, আমি যদি এমনটা করি তাহলে? তখন মেয়েটি উত্তর দিল, মানে রুমালি জিন মেয়েটি বলল, আমি জানি আপনি এরকম কেউ না, আপনাকে আমি গত রাত থেকেই দেখছি, পরীক্ষা করেছি না, আপনি আমার সামান্য পরিমাণ সুযোগ নেওয়ার চেষ্টা করেননি। মানুষ অথবা খারাপ জিন দেখলে আমি চিনতে পারি। এর আগে মানুষের সঙ্গে আমার মেশা হয়েছে, খারাপ মানুষ সম্পর্কে আমার ধারণা আছে। আপনি সেরকম খারাপ কোনো মানুষ নন। সেরকম কোনো খারাপ মানুষ হলে আপনি যখন আমাকে আপনার নিজের রুমে নিয়ে গেলেন, তখন আমার সঙ্গে খারাপ কোনো কিছু করতে পারতেন, অথবা অন্য অনেক আরও কিছু করতে পারতেন, কিন্তু গতকাল থেকে আপনি কিছুই করেননি। তার মানে আপনি একজন ভালো মানুষ। এই জন্য আমি আপনার সঙ্গে কথা বলেছি এবং আমার নাম এবং সমস্ত ঠিকানা, সমস্ত কিছু আপনাকে বলতে পেরেছি। আমার বাড়ি এই ইন্দ্রিয়নগরে, এই দিকে, এইখান থেকে দক্ষিণ দিকে সোজা উড়ে গেলে সেই নগর পড়ে। আমার বাড়ির দিকে যাওয়ার একটা আলাদা রাস্তা আছে, সেটা পিছন পাহাড়পুরের একটি রাস্তা। আমি এর আগে ওই রাস্তা দিয়ে এসেছি, তবে ওই রাস্তায় যেতে হলে আমাদেরকে যেতে হবে এক অন্য অঞ্চলে। সেই অঞ্চলটা আপনি আমাকে নিয়ে যাবেন। আমি বললাম যে, কোথায়, কিভাবে নিয়ে যাব? আমি তো কিছু বুঝতে পারছি না। সে তখন বলল, এখান থেকে সোজা দক্ষিণ দিকে একটি পাহাড় আছে, সেই পাহাড়ের পেছনের দিকে আমাদের দেশে যাওয়ার একটা রাস্তা আছে। সেই রাস্তা সম্পর্কে আমি জানি এবং চিনি, আমাদেরকে সেদিকে যেতে হবে, কিন্তু আমি একা চাইলে সেদিকে যেতে পারবো না। এখানে অনেক ধরনের জিন অথবা খারাপ বস্তু বা জন্তু আছে, যারা কিনা আমাকে সেই রাস্তা পর্যন্ত যেতে বাধা দিবে, কারণ আমার কাছে শক্তি নেই। শক্তি ছাড়া আমি এই জগতে কিছুই না। আমার কাছে জিনেদের হালকা পাতলা ক্ষমতা আছে, কিন্তু তার জন্য একটা নির্দিষ্ট দিন আছে, যখন ভরা পূর্ণিমা থাকবে তখন সেখানে যেতে হবে। আর এই কয়দিন আমাকে যে কোনো একটা ভালো নিরাপদ আশ্রয় থাকতে হবে। আমি মনে করি যে আপনার কাছে ছাড়া সেইটা আর ভালো কোনো আশ্রয় হতেই পারে না। এই জন্য আমি আপনার কাছে সাহায্য প্রার্থনা করছি। আমাকে এই 7টা দিন, যতদিন না পর্যন্ত পূর্ণচন্দ্র ওঠে, আপনার কাছে রাখুন এবং আমাকে আমার
বাড়ি পর্যন্ত যেতে সাহায্য করুন, আমি আপনার চিরকৃতজ্ঞ থাকব। আমি তখন তার দিকে তাকালাম। মেয়েটা আসলে খুবই রূপবতী ছিল এবং সম্পূর্ণ যুবতী একটা মেয়ে। তাকে আমি আমার বাসায় 1 সপ্তাহ কিভাবে রাখবো? আর এই 1 সপ্তাহ আমি গাড়িও চালাতে পারবো না, কারণ সে নাকি একা থাকতে ভয় পাবে। জিনির আবার একা থাকতে ভয়। সে আমার হাত ধরে পর্যন্ত বলেছে যে দয়া করে আপনি আমাকে একা ছাড়বেন না, আমার সত্যি খুব ভয় লাগছে এখানে থাকতে। মানুষের জগতে এত মানুষ আশেপাশে, এর আগে না আমি কখনোই থাকিনি, এই প্রথম। সে তো আপনাকে আমার বিশ্বাস হয়, আপনি আমাকে রাখবেন তো? আমি তখন ওকে বললাম, ঠিক আছে, তুমি যেহেতু বলছো রুমালি, আমি তোমার দেখভাল করব এবং 7 দিন আমি ছুটি নিয়ে আসবো আজকে। দেখতে দেখতে ট্রাক চালাতে চালাতে আমি আমার যে ট্রাক স্টেশন ছিল সেখানে পৌঁছে গেলাম। ট্রাকটা আমি সেখানে পার্ক করলাম। রুমালি ওই পাশের দরজা দিয়ে নেমে আসলো আমার সঙ্গে সঙ্গে। ও আমার সঙ্গে সঙ্গেই আছে। রুমালির গায়ের যে পোশাক, আমি বললাম কি যে তোমার এই পোশাকটা এত সুন্দর কেন? সে তখন বলল, এটা আমাদের ওইখানকার এক ধরনের বিশেষ কাপড় দিয়ে তৈরি এবং বিশেষ কারিগরির মাধ্যমে তৈরি। এরকম পোশাক তৈরি করতে অনেকদিন সময় লাগে এবং খুবই দামি পোশাক। জামাটা কি ভালো লাগছে আমাকে দেখতে? আমি বললাম যে তুমি অনেক সুন্দর, এত সুন্দর মেয়ে সত্যি আমি কখনো দেখিনি। ও তখন একটু মুচকি হাসলো। এই প্রথম ওর মুখে আমি একটু হাসি দেখলাম। আমি বললাম যে তুমি কিন্তু খুব সুন্দর করে হাসো, কিন্তু এরকম মুখ গোমরা করে থাকলে কিন্তু হবে না, হাসতে হবে, ঠিক আছে? ও বলল কি যে আচ্ছা ঠিক আছে। তারপর রুমালি আমার সঙ্গে মালিকের কাছাকাছি চলে আসলো। মালিকের ঘরে ঢুকে আমি বললাম, মালিক এই নেন আপনার ওইখানকার টাকা। মালিক বলল কি আচ্ছা ঠিক আছে, তাহলে যা তুই, আর আগামীকালকে কিন্তু যেতে হবে। আমি তখন বললাম যে মালিক আসলে আমি যেতে পারবো না, আমাকে একটু বাড়িতে যেতে হবে, বাড়িতে একটু টানপোড়েন চলছে তো, মা বাড়িতে যেতে বলছে। তো তখন মালিক বলল কি যে কিন্তু কালকের অর্ডারটা আমি নিয়ে নিয়েছি। আমি বললাম কি যে মহিবুলকে বলেন, ও তো এই ট্রাক চালায় তাই না, তো ওকে বলেন দয়া করে, আমাকে বাড়ি যেতে হবে, বাড়িতে আমার দাদি অসুস্থ, আর তাছাড়া অনেকদিন বাড়িতে যাই না, মা অনেকবার বলছে ফোন দিয়ে বাড়িতে যেতে। তখন মালিক বলল আচ্ছা ঠিক আছে, কি আর করার, তাহলে তুই যা বাড়িতে, আর হচ্ছে গিয়ে টাকা পয়সা কিছু লাগবে নাকি? আমার মালিকটা সত্যি খুব ভালো ছিল, আমি যখনই যা চাইতাম তখনই তাই দিত। আমি বললাম যে হ্যাঁ টাকা তো কিছু লাগবেই, বাড়িতে যাচ্ছি। তখন তিনি আমাকে কিছু টাকা দিল, বেশ কিছু টাকা। আমি এই টাকাগুলো নিয়ে তারপর চলে আসলাম। এমনিতেও আমার ট্রাকে টুকটাক হাজিরা টাজিরা হতো, যেমন ফিরতি ট্রাকে আসার পথে আমি মালটাল নিয়ে আসতাম, আমি খালি ট্রাক টেনে নিয়ে আসতাম না, তাতেও কিন্তু আমার ইনকাম হতো। মালিক আবার এই বিষয় সম্পর্কে জানতো না, কারণ বললে তো সে নিজেই রাগ করবে। আমি তখন টাকাগুলো নিয়ে চলে আসলাম। তখন রুমালি আমাকে বলল যে আপনি মিথ্যা কথা কেন বললেন? আমি বললাম মিথ্যা কথা কই? তখন রুমালি বলল এই তো আপনি বাড়িতে যাবেন, আপনার দাদি অসুস্থ সেটা বললেন। আমি বললাম যে দাদি অসুস্থ কিনা তা জানি না, তবে বাড়িতে যাব বলে ভেবেছি আর কি, মানে বাড়িতে গিয়ে বেরিয়ে আসি কয়দিন, যেহেতু 6-7 দিনও ছুটি পাওয়া গিয়েছে। রুমালি বলল যে বাড়িতে গেলে ভালো হবে। আমি বললাম হ্যাঁ ভালো হবে, তুমি চলো, এত কথা বলো কেন, তোমাকে আমি নিয়ে যাচ্ছি, তুমি চলো। তারপর ও বলল আচ্ছা ঠিক আছে। তারপর আমি বাড়িতে আসলাম, বাড়িতে মানে আমার রুমের ভিতরে আসলাম। আসার পর আজকে তো যেতে পারছি না, পরের দিনের ট্রেন ধরে তারপর যেতে হবে। আমি এবং রুমালি ঘরের ভিতরে একা একা দাঁড়িয়ে আছি। তখন রাত হয়ে গিয়েছে, সারাদিন এদিক ওদিকে ঘোরাঘুরি করেছি। আমি রুমালিকে বললাম তুমি কি কি খাও? ও বলল খাওয়ার মধ্যে আমি এই জিনিস খাই, তার ভিতরে মাংস প্রধান লিস্টে আছে। আমি বললাম যে মাংস কি রান্না করতে পারো তুমি? ও বলল হ্যাঁ। তারপর আমি বাজার থেকে মাংস কিনে নিয়ে আসলাম। রাত্রেবেলা ও রান্না করলো, যেহেতু আমাদের ব্যাচেলার রুম ছিল, গভীর রাতে ছাড়া রান্নার কোনো সুযোগ নেই, কারণ সকালে রান্নাবান্না করে 10টার মধ্যে খেয়ে কিন্তু ঘুমায় যায়, আর আমাকে কিন্তু সেই 11টার পরে রান্না করতে যেতে হবে। আমি এবং রুমালি তখন রান্নাঘরে রান্না করছি। রুমালি আমাকে বলল এরকম এরকমটা করতে। আমি বললাম এরকম ভাবে কেউ মাংস রান্না করে নাকি? কোনো মশলা নেই, কিছু নেই। সে বলল করা যায়। তারপর সে আসলেই ওরকম ভাবে মাংস রান্না করলো এবং দেখতে একদম পানি পানি লাগছিল। আমার মনে হচ্ছিল যে কোনো স্বাদ হবে না এই মাংসে। আমি তখন সেই মাংসগুলো যখন মুখে দিলাম, সত্যি আমি সেই স্বাদ বর্ণনা করতে পারবো না। এত সুন্দর মাংস কেউ রান্না করতে পারে, মানে তার ভিতরে কোনো মশলা নেই, কোনো কিছু নেই, ঝাল লবণ আছে কিন্তু কোনো মশলা নাই, এবং এরকম স্বাদের মাংস এর আগে আমি কখনো খাইনি। মাংস দেখতে একদম সত্যি মোমের মতো লাগছিল। আমি তখন সেগুলো খেতে লাগলাম এবং ও খুব
আরাম করে খাচ্ছিল। খাবারগুলো ছিল খুবই সুস্বাদু। আমি তখন ওকে নিয়ে চলে আসলাম ঘরের ভিতরে, যেখানে মূলত হচ্ছে গিয়ে আমরা বসে খাবার খাচ্ছিলাম এবং সেখানে বসে গল্প করতে লাগলাম। আমি তখন বললাম যে, আচ্ছা তুমি ওইখানে গেলে কি করবে? তখন তোমাদের ওইখানটা দেখতে কেমন? সে বলল কিছু, চলো গেলে দেখতে পারবা। আমি বললাম ওইখানে আমি যাব কিভাবে? ও বলল আমি তোমাকে নিয়ে যাব। তারপর বললাম যে আমাকে নিয়ে গেলে যদি আর ফেরত না দিয়ে যাও? ও বলল যে ফেরত কেন দিয়ে যাব না, অবশ্যই দিয়ে যাব। তোমাকে আমি এত বড় একটা উপকার করলে আমার আর আমি ফেরত দিয়ে যাবো না? এটা একটা কথা বললে তুমি? আমি বললাম না না, সেটা ঠিক না। আসলে আমার কাছে কেমন রহস্যজনক লাগছে তোমার প্রত্যেকটা জিনিসই। ও বলল রহস্যজনকের কিছু না, এরকমটাই আমাদের ওইখানে চলে। আর এর আগে কখনো জিন দেখনি তো, সেই জন্য বোধহয় তোমার এমনটা মনে হচ্ছে। আমি কি বলছি যে রান্না কি ভালো হয়েছে? আমি বললাম হ্যাঁ, খুব সুন্দর রান্না হয়েছে। রুমালি খুব অদ্ভুতভাবে তাকায়। তার চোখের সেই মণিগুলো এমনভাবে আমার দিকে তাকিয়ে থাকে যেন অনেক রহস্য লুকিয়ে আছে ওই চোখের মধ্যে। তারপর রাতের বেলা খেয়ে দিয়ে আমি যেখানে ঘুমাতাম সেখানেই ঘুমালাম। আর আমার যে রুমমেট ছিল সেই রুমের বিছানায় ওকে শুতে দিলাম। ও সেই রুমমেটের বিছানায় শুলো। একটা নতুন চাদর পেরে দিলাম, কারণ ঘুমাতে পারবে কিনা তার কোনো ইয়া নেই। তারপর আমি বললাম যে রুমালি, তুমি চলে গেলে আমাকে মনে রাখবে? ও বলল কি যে হ্যাঁ, কেন মনে রাখবো না, আর তোমাকে অনেক ধন্যবাদ। ও হঠাৎ করে আমাকে তুমি করে বললো। আমি বললাম আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ দিতে হবে না, তোমাকে উপকার করতে পেরে আমার বেশ আনন্দ হচ্ছে। ও বলল আমার জন্য তোমার লস হয়ে গেল না? আমি বললাম লস হলো কিভাবে? রুমালি তখন বলল এই যে তুমি 6-7 দিন ট্রাক চালাতে পারবে না। আমি বললাম যে মাঝে মধ্যে তোমার এরকম ছুটি নেই, প্রায় 2 মাস বাড়িতে যাই না। এই 2 মাস তো আমি ছুটি নিয়ে নিই, তাই না? চালিয়েছি একটা না, তো মাঝে মধ্যে তো ছুটির দরকার আছে। গল্প করতে করতে সেই রাতে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মেয়েটা কি নির্দ্বিধায় কি সুন্দর করে ঘুমাচ্ছে। কারোর চেহারা যে এত সুন্দর হতে পারে আমি যেন না দেখলে মোটেই বিশ্বাস করতাম না। আমাদের খাট দুটো প্রায় কাছাকাছি ছিল। আমি যখন তার চোখের দিকে তাকালাম, সে তখন হঠাৎ করে চোখ খুলে ফেললো এবং আমার দিকে তাকিয়ে আছে। বলল কি দেখছো? আমি বললাম না না, কিছু না, ঘুম থেকে মাত্র উঠলাম, উঠেই তোমার দিকে নজর গেল। সে বলল না, বলো কি দেখছো? আমি বললাম তোমার চেহারা, এটা খুবই সুন্দর, কেন যেন তোমার চেহারাকে না দেখে আমি সরে থাকতে পারি না। হঠাৎ এই কথা বলে ফেললাম বলে নিজে লজ্জা পেলাম। তারপর তড়িঘড়ি থেকে বিছানা থেকে উঠে দ্রুত চলে গেলাম ওয়াশরুমে। ওয়াশরুম থেকে ফিরে তারপর ঘরের ভিতরে এসে দেখি সে তখনও শুয়ে আছে। আমি বললাম তাড়াতাড়ি ওঠো, আমাদেরকে দ্রুত ট্রেন ধরতে হবে, আমাদেরকে বের হতে হবে এখনই, বাড়িতে যাবো যে। মেয়েটি মানে রুমালি তখন বলল এখন না, আরেকটু শুয়ে থাকি, আমি ঘুম থেকে উঠে একটু আড়মোড়া না ভাঙলে ভাল লাগে না। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমি খাবারগুলো গরম করে নিয়ে আসি। তার মধ্যে সে দেখি উঠে বসে আছে। তারপর আমি এবং ও খাবারগুলো খেলাম। ও খুব যত্ন সহকারে খাবার খাওয়াতে লাগলো আমাকে। খাবার খাওয়া দাওয়া শেষ করে আমি ঘরের দরজায় তালা দিচ্ছি। ওই মুহূর্তে মনে পড়লো আমাদের বাড়িওয়ালাকে তো টাকা দেওয়া হয়নি। তারপর আমি বললাম একটু দাঁড়াও, বাড়িওয়ালাকে টাকাটা দিয়ে আসি। তারপর আমি ওকে সমেত করেই বাড়িওয়ালার রুমে গেলাম। বললাম আঙ্কেল, বাড়িতে যাচ্ছি তো ভাবলাম টাকাটা দিয়ে যাই। টাকা তার হাতে তুলে দিয়ে আমি ওকে নিয়ে বাইরে বেরিয়ে পড়লাম। ও বলল কি যে বাড়িওয়ালার মেয়ে তোমার দিকে এরকম ভাবে তাকাচ্ছিল কেন? আমি বললাম সে আমি কিভাবে বলবো কেন এরকম ভাবে তাকাচ্ছিল কেন? ও বলল পছন্দ করে নিশ্চয়ই, একটু মজা করে বলল। মেয়েটা গতকালকেও আমার সঙ্গে ঠিকঠাক মতো কথা বলছিল না, অথচ আজকে সে আমার কত কিছু খেয়াল রাখছে। আমি তখন বললাম না তেমন কিছু না, তবে বাড়িতে যে যাচ্ছ তোমার কাপড় চোপড় তো কিছু নেই তাই না? এক কাজ করি, তোমাকে কয়েকটা কাপড় কিনে দেই, এক কাপড়ে তো থাকতে পারবে না। ও বলল যে তোমাদের এখানকার কাপড় চোপড় তুমি কখনো পরিনি, আচ্ছা ঠিক আছে চলো। তারপর আমি ওকে নিয়ে রিক্সায় উঠলাম। রিক্সায় উঠে সরাসরি চলে গেলাম নিউ মার্কেট। নিউ মার্কেট থেকে ওর জন্য কিছু জামা কাপড় কিনতে হবে। সেখানে গিয়ে আমি কিছু জামা কাপড় ওকে কিনে দিলাম। ও নিজে পছন্দ করে কিছু জামা কাপড় কিনলো। আর মেয়ে তো, সেটা মানুষ হোক বা জিন হোক, তারা সকলেই মেয়েলি জিনিসপত্র পছন্দ করে, সেটা আমি দেখে বুঝতে পারলাম। বাড়িতে আমার আরেকটা ছোট বোন আছে, ভাবলাম ওর জন্য কিছু জিনিসপত্র নিয়ে যাই। কিনছিলাম সেই মুহূর্তে বললো কি যে তোমার কি বাড়িতে বউ আছে নাকি? আমি বললাম যে কি যে বলো না, আমি এখনো বিয়ে করিনি, ছোট বোন আছে, ওর জন্যই নিয়ে যাচ্ছি। তারপর ও বললো ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি কিছু জিনিস পছন্দ করিনি।
আমি আমার জীবনে এত টাকার শপিং একবারে কখনো করিনি। ও যা যা জিনিস নিল, বাড়িতে কে কে আছে সে সমস্ত জিনিস চিন্তা করে তারপর আমার সঙ্গে করে সমস্ত জিনিসপাতি কিনলো। আমি তখন বললাম যে তাড়াতাড়ি চলো, এরপরে গেলে ট্রেন পাবো না, তখন গভীর রাতে ট্রেন থেকে নামতে হবে। ও বললো কি যে তুমি ট্রেনের চিন্তা কেন করছো, তুমি আরামসে কিনতে থাকো তো, তারপর যা হবে সেটা দেখা যাবে। আমি একে বারবার তড়িঘড়ি করে বলছিলাম ট্রেন তো পাবো না। ও বললো ও চুপ থাকো, আমি যেটা বলছি সেটা করো, কিনতে থাকো, এত কথা বলো কেন, মানে এক প্রকার শাসন করতে লাগলো। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি কিছু করছি না, তুমি কেন তাহলে, মানে এমন ভাবে তাকে বললাম যেন সে আমার গার্লফ্রেন্ড লাগে। সে বললো কি যে আচ্ছা ঠিক আছে, এত রাগ করছো কেন, দাঁড়াও আমি শেষ করি। একদম দেখতে দেখতে বেশ কিছু জিনিস করলো, একটা ব্যাগের ভিতরে ভরে আমি তার একটা ব্যাগ বানালাম আলাদা, এবং সেই ব্যাগে করে আমি নিয়ে আসতে লাগলাম। তাকে নিয়ে আমি আবার ওইখান থেকে একটা সিএনজি নিয়ে সোজা চলে গেলাম কমলাপুর রেল স্টেশনে। আমি জানি যে আজকে কোনো ট্রেন পাবো না, কারণ ওই শেষের সময় যে ট্রেনটা থাকে সেই ট্রেনের টিকিট পাওয়া যায় না। আর আমি তো সবসময় লোকাল মেইলে করে যাই, লোকাল মেইলে তখনও চলে গিয়েছে। আর এক্সপ্রেস মেইল যেটা আছে সেইটাতে গেলে আমি নিশ্চয়ই এখন টিকিট পাবো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে। আর সেটাও পারবো কিনা জানি না, কারণ হচ্ছে এখন আমি উঠলে রাত অনেক গভীর হয়ে যাবে বাড়িতে ফিরতে ফিরতে। ওকে বলার পর বললো কি যে তুমি এই ট্রেন নিয়ে চিন্তা করছো, তুমি কোন দিকে যাবে সেটা আমাকে বলো। আমি বললাম যে এই তো এদিকে। ও এই কথা বলার পর বললো এদিকে আসো, আমার হাত ধরো। তারপর ও ওর হাতের যে ব্যাগটা সেটা নিল আর আমাকে আমার হাতের এই ব্যাগটা দিল। তারপর আমি ওর হাত ধরলাম। ওর হাতটা এর আগেও আমি ধরেছি সেদিন রাতে, তবে আজকে যেন এক অন্যরকম লাগছিল, যেরকম ঠান্ডা ঠিক সেরকম নরম। এরকম সুন্দর হাত আমার কালো হাতের সঙ্গে মানাচ্ছিল না। আমি হাত ধরে হাতের দিকে তাকিয়ে আছি, কেমন লজ্জা লজ্জা লাগছিল, বুকের ভিতরে ধরফর করছিল। ওই মুহূর্তে তখন আচমকা আমি দেখলাম যে আমি অদৃশ্য হয়ে যাচ্ছি ওর সঙ্গে, আর চারিদিকে দৃশ্য পরিবর্তন হয়ে যাচ্ছে। তারপর প্রায় বেশ খানিক্ষণ পর ও বললো চোখ খুলো না, কিন্তু চোখ বন্ধ করে রাখো। আমি বললাম আমি চোখ বন্ধ করছি, তুমি কিভাবে দেখলে? ও বললো আমি সবই দেখতে পাই, আমাদের কিছু ক্ষমতা আছে যা কিনা কখনোই বিলীন হয় না। তারপর হঠাৎ করেই আমি চোখ খুললাম। চোখ খুলে আমি তাকিয়ে দেখলাম আমি আমাদের যে গ্রামের বাজার আছে সেই গ্রামের বাজারে দাঁড়িয়ে আছি। আমাদের গ্রামের বাজারটা স্টেশন থেকেও অনেক দূরে, মানে ওইখান থেকেও একটা টমটম বা অটো রিকশায় চড়ে এই পর্যন্ত আসতে হয়। কিন্তু আমি আশ্চর্য হয়ে গেলাম, মাত্র 2-3 মিনিটের মধ্যে আমি ওইখান থেকে এখানে কিভাবে চলে আসলাম আমার মাথায় কোনো কিছু ঢুকছিল না। আমি ভেবেছিলাম আস্তে আস্তে অন্তত পক্ষে রাত হবে, আমি যদি সকালের ট্রেনে উঠতাম তাও প্রায় বিকেল হয়ে যেত। কিন্তু মাত্র কয়েক মিনিটের মধ্যে আমি ওইখান থেকে এখানে। আমি আশ্চর্য হয়ে তাকিয়ে আছি। আমি বললাম তুমি আমার এই গ্রামের ঠিকানা কিভাবে জানলে? ও তখন বলল তুমি যা চিন্তা করেছো সেই অনুযায়ী আমি এসেছি। আমি বললাম যে কি বলছো, তোমাদের এই ক্ষমতা আছে? রোমালি তখন বলল হ্যাঁ, আমি আমার ক্ষমতা হারিয়ে ফেলেছি, তাতে কি হয়েছে? কিছু ক্ষমতা আছে যা কখনোই বিলীন হয় না, এবং এটা আমি খুব ভালোভাবেই পারি। তুমি চলো, ভেতরে চলো। আমি বললাম কোন ভেতরে? ও বললো তোমার বাড়িতে চলো। তারপর আমি বললাম এইখান থেকে আমাকে যেতে হবে ভ্যানে করে, দাঁড়া আমি একটা ভ্যান ডাক দিই। ও তখন বললো আবার এখান থেকে ভ্যানে? আমি বললাম হ্যাঁ চলো, গ্রামের বাজারে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায়, এখানে এক ধরনের মিষ্টি বিক্রি করে, আমি মিষ্টিগুলো নিয়ে আসছি, তোমার খেয়ে ভালো লাগবে। ও বললো মিষ্টি? আমার খেতে খুব পছন্দ, চলো না গিয়ে খাই। ও আমার সঙ্গে সঙ্গে আসবে তো আসবেই। আমি ওকে নিয়ে হাঁটছি, তখন রাস্তায় আমার কাকার সঙ্গে দেখা হলো, আমাদের বাড়ির পাশেই বাড়ি। সে তখন বললো কিরে শিহাব কবে আসলি? আমি বললাম এই তো কাকা, আসছি মাত্রই, ভালো আছেন? সকলে আমাকে ডেকে ডেকে জিজ্ঞেস করতে লাগলো। তখন রোমালি বলল এই বাজারে তোমাকে তো সবাই মোটামুটি ভালোই চেনে। আমি বললাম মোটামুটি সবাই ভালো চেনে না, কারণ আমি এখানে ছোটবেলা থেকে বড় হয়েছি, সবাই তো চিনবেই, এটা আমার গ্রামের বাড়ি। তারপর আমি রোমালিকে নিয়ে গেলাম আমাদের বাজারের সব থেকে পুরাতন দোকান, প্রায় 50 বছর ধরে এই দোকানে মিষ্টি বিক্রি হয় এবং খুব প্রসিদ্ধ দোকান। সেই দোকানে নিয়ে গেলাম রোমালিকে। নিয়ে যাওয়ার পর দোকানের সামনে একটা কুকুর রোমালিকে দেখে খুব ঘেউ ঘেউ করছিল। ওর সঙ্গে সঙ্গেই এক লাফ দিয়ে দৌড়ে আমার কোলের ভিতরে উঠে আসলো, মানে আমাকে জড়িয়ে ধরলো। আমি এত পরিমাণ লজ্জা পেলাম, সেই লজ্জাটা আমি লুকাতেই পারছিলাম না। মানে ও আমাকে এতভাবে জড়িয়ে ধরেছে, এরকম সুন্দর, তারপর আবার আমি এর আগে কোনো মেয়েকে এরকম ভাবে জড়িয়ে ধরিনি, একদম পুরো শক্ত করে জড়িয়ে ধরে আছে।
আমি তখন বললাম, কিছু হবে না, দাঁড়াও দাঁড়াও। আমার এরকম অদ্ভুত আচরণ দেখে দোকানি আমার দিকে তাকিয়ে আছে। আমি তখন বললাম, কি কি তাকিয়ে আছো, ডেপ করে কি দেখছো? কুকুর কি জীবনে দেখোনি? যাও দিকে তাকাও। তারপর কুকুরটাকে একটা লাঠি দিয়ে ঠেঙা দিলাম। সে ওখান থেকে দৌড়ে পালালো। আমি বুঝতে পারছি রুমালিকে কেউ দেখতে পাচ্ছে না, আমি ছাড়া। তারপর রুমালিকে নিয়ে ভেতরে একটা টেবিলের উপর বসালাম, একে একে মিষ্টি আনতে বললাম। আমি ভাই অবাক হয়ে গেলাম, কোনো মেয়ে যে এত মিষ্টি খেতে পারে আমার ধারণার বাইরে ছিল। প্রায় জায়গায় বসে 3-4 কেজি মিষ্টি খেয়ে ফেললো। ও বলল, মিষ্টি আমার খুব পছন্দের জিনিস, আমি এটা খেতে খুব পছন্দ করি। আমাদের ওইখানে অনেক বেশি মিষ্টি তৈরি করা হয়, প্রত্যেক বাড়িতেই মিষ্টি তৈরি করার একটা আলাদা ঘর থাকে, কারণ জেলেরা খুব মিষ্টি খেতে পছন্দ করে। মিষ্টি খেলো, আমি সাথে করে আরো 2 কেজি মিষ্টি নিলাম। তারপর আমাকে দোকানে বলছে, শিহাব ভাই এত মিষ্টি কিভাবে খাইলেন আপনি একা? আমি বললাম যে ভাই এত কথা না বলে টাকা রাখেন তো, খাইছি যেভাবেই হোক। কারণ আমার হাতে ছিল মোটে 2 কেজি মিষ্টি, আর 3 কেজি মিষ্টি খেয়ে ফেলছে। তারপর আমি ওকে নিয়ে বাড়ি থেকে চলে আসলাম ভ্যানে উঠে। বাড়িতে আসার পর আমাকে দেখে সকলেই তো অবাক, কাউকে কিছু না বলে হঠাৎ করে চলে এসেছি। এরকমটা সাধারণত আসি না। হাতে 3টা ব্যাগ, এর মধ্যে একটা রুমালির, একটা হচ্ছে বাড়ির সকলের কাপড় চোপড়, আর হচ্ছে একটা আমার। রুমালির ব্যাগ এবং আমার ব্যাগ দুটো হাতে নিলাম, আর বাকি ব্যাগটা ওদের হাতে দিলাম। ওরা রুমালির ব্যাগ সহ আমার ব্যাগে খোলা শুরু করলো। আমি বললাম, ভাই এই দুটো আমার, এদিকে দে। তারপর ওই 2টা ব্যাগ নিয়ে আমার রুমে নিয়ে রাখলাম। রুমালিকে বললাম আমার রুমে গিয়ে বসো। কিন্তু ও আসলে এই জিনিসগুলো দেখে অবাক হয়ে যাচ্ছিল, কারণ ও নাকি এরকম আনন্দ খুশির এরকম উল্লাস জীবনে কখনো দেখেনি। ও সমস্ত কিছু দেখছে, আমার বোনেরা ও হই হুল্লোড় করছে, ব্যাগ থেকে সমস্ত কিছু বের করছে, বের করে এদিক ওদিকে তাকাচ্ছে। এর মাঝে একটা বিষয় হয়ে গিয়েছে, আমার বড় বোন যেটা আর কি, তার জন্য কোনো কিছু আনা হয়নি। বড় বোন যে এখানে এসেছে আমি জানি না। বড় বোনের বিয়ে হয়ে গিয়েছে, সে দেখি মুখ বেজার করে এক কোনায় বসে আছে। সেই মুহূর্তে রুমালি বলল, উনি কে? আমি বললাম, উনি আমার বড় বোন, এসেছে মনে হয় বেড়াতে। তখন রুমালি বলল, উনি নিশ্চয়ই মন খারাপ করেছে, ওনার জন্য যে কিছু নিয়ে আসনি। তখন রুমালি ঘরের ভিতর গেল, গিয়ে ওর ব্যাগ থেকে একটা কাপড় এনে আমার হাতে দিল। বললো, এটা তো তুমি আমার জন্য কিনেছিলে, আপা তো দেখতে একদম আমার মতোই, আমার এরকম, তুমি এটা আপাকে দিয়ে দাও। তারপর আমি সত্যি সত্যি আপার হাতে দিতেই আপা অনেক খুশি হলো, এবং খুশি সে দেখে কে, সকলেই বেশ খুশি, কারণ দাদি, তারপর আব্বা আম্মা, বোনেদের জন্য, সকলের জন্য জামা কাপড় নিয়ে এসেছি। রুমালি যেন কান্না করে ফেললো, বললো, সত্যি সত্যি এরকম আমি জীবনে দেখিনি। কারণ হচ্ছে আমি এরকম পরিবারের সঙ্গে কখনোই মিশিনি। এরকম ভালো এবং হাসি খুশি পরিবার কারো হতে পারে, আমি এখানে না আসলে বিশ্বাস করতাম না। আমি তখন বললাম, থাক কেঁদো না তুমি। তারপর ঘরের ভিতরে আসলাম, এসে ওদিনকে তো ওরকম ভাবে কাটলো। সন্ধ্যা হলো, সন্ধ্যার দিকে সবাই হই হুল্লোড় করে খাওয়া দাওয়া করলাম। তো রুমালি তার ওদের সঙ্গে বসে খেতে পারছে না, ওর খাবার আমি এই পাশে নিয়ে আসলাম। এনে ও বললো কি যে আমিও ওদের সঙ্গে বসে খাবো, আর আমিও ওদের সঙ্গে এরকম গল্প করব, আমার না খুব ইচ্ছে করছে। আমি বললাম, তোমাকে আমি হঠাৎ করে এরকম ভাবে কিভাবে ওদের সঙ্গে পরিচয় করিয়ে দিব? আগামীকালকে না হয় কোনো না কোনো ছুতো দিয়ে আমি পরিচয় করিয়ে দিব, তুমি আপাতত এটাই ইয়ে করো। ও বলে, আচ্ছা ঠিক আছে। বিপত্তি ঘটলো হচ্ছে ওইখানে, মানে রাত্রেবেলা ঘুমানোর সময় তো আর একত্রে আমরা মানে করতে পারবো না, আলাদা বিছানায় ঘুমাতে পারবো না, ঘর তো একটাই, আর ঘরের ভিতরে কোনো জায়গাও নেই যে নিচে বিছানা পেতে শোবো, শুলে দুজনেরই বিছানার উপর শুতে হবে। আমি তখন বললাম যে থাক, আমি বারান্দায় গিয়ে শুচ্ছি, অথবা দাদির কাছে গিয়ে শুচ্ছি। ও তখন বললো, কেন, আমার কাছে শুতে কি সমস্যা? দাদির কাছে শুলে কি দাদি তোমাকে আদর করবে? আমি বললাম যে না, ঠিক তা না, মানে ওই তখন বললো, আচ্ছা ঠিক আছে, একটা বুদ্ধি করি, তুমি এই পাশে শো, আমি এই পাশে শুই, মাঝখানে কোলবালিশ থাকো, তাহলেই তো হলো, তাই না? রুমালির গায়ে একটা আলাদা ঘ্রাণ আছে, সেই ঘ্রাণটা নাকে আসলেই আমার আর মাথা ঠিক থাকে না। রাত্রে যদি উল্টাপাল্টা কিছু হয়ে যায়, আমি ওকে বললাম, তাহলে কিন্তু মামাকে দোষ দিও না। ও বলল, উল্টাপাল্টা কিছু হবে না, তুমি শো তো, তোমার উপর আমার বিশ্বাস আছে। তারপর আমি শুয়ে পড়লাম, শুয়ে গল্প করছিলাম। ওই মুহূর্তে আমার দাদি ওই পাশের রুমে শোয়, বলে কি যে, কিরে কার সঙ্গে কথা বলছিস? আমি বললাম, দাদি নিজের সাথে কথা বলতেছি, চুপচাপ ঘুমাতো, বুড়া মানুষ এখন কিন্তু জেগে আসো। তো ও তখন রুমালি তখন খিলখিল করে হেসে দিল। ও বললো কি যে তোমরা তো আসলেই বেশ মজার পরিবার, এরকম পরিবার না আমি জীবনে কোনোদিন পাইনি। তারপর আমি বললাম, আচ্ছা ঠিক আছে, ঘুমা এখন। তারপর দুজনে কখন ঘুমিয়ে পড়লাম জানি না। সকালবেলা উঠে আমি সত্যি খুব লজ্জা পেলাম, কারণ এরকম লজ্জা আমি এর আগে কখনোই পাইনি। আমি দেখলাম মাঝখানে কোলবালিশ টোলবালিশ কোনো কিছুই নেই, রুমালি আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে, আর আমি নিজেও ওর কোমরে হাত দিয়ে এরকমভাবে শুয়ে আছি। ও সেই নরম কোমর,
সেই শীতল ঠোঁট আমার ঠোঁটের কাছে এসে বসে আছে, ওর সেই চোখ। আমি আচমকা তাকিয়ে এরকমভাবে লজ্জা পেয়ে গেলাম। নড়াতে রুমালি উঠে গেল, উঠে সে আমার দিকে তাকিয়ে আছে। তাকিয়ে আমাকে বলল যে সে কি এরকমভাবে? আসলে আমি দুঃখিত, আমি বুঝতে পারিনি। রুমালি নিজেই ওই পাশে থেকে এই পাশে চলে এসেছে, আমি আমার জায়গা থেকে কিন্তু সরিনি। আর এরকমভাবে যে শুয়েছিলাম আমি নিজেও বুঝতে পারিনি। আমি তখন তড়িঘড়ি উঠে গেলাম, ও নিজেও খুব লজ্জা পেয়েছে। তারপর উঠে খাওয়া দাওয়া হলো, সকালবেলার সমস্ত কিছু সম্পন্ন হলো। রুমালি আমাকে বললো, তোমার পরিবারের সঙ্গে আমাকে কিভাবে কখন পরিচয় করে দিবে তাই বলো, আমি কিন্তু আর তাদের সঙ্গে কথা না বলে থাকতে পারছি না। তারপর আমি বললাম, আচ্ছা ঠিক আছে চলো, আগে একটু বাজার থেকে ঘুরে আসি, বাজার সদাই করতে হবে তো, তারপর আমি কোনো একটা ব্যবস্থা করছি। আমি রুমালিকে নিয়ে বের হলাম। রুমালি ওর আগের পোশাক পরিবর্তন করে নতুন যে পোশাক কিনে দিয়েছি সেগুলো পরেছে। কি সুন্দর দেখতে লাগছে, একদম যেন সুন্দর বাঙালি মেয়ে। এরকম সুন্দর বাঙালি মেয়ে এর আগে আমি কখনো দেখি নাই, কি সুন্দর তাকে দেখতে। তারপর ওকে নিয়ে আমি চলে গেলাম বাজারে। বাজার থেকে বাজার সদাই করলাম, অনেক কিছু কিনলাম এবং রুমালির পছন্দের সে মাংস কিনলাম, যেটা কিনা ও নিজে রান্না করবে বলেছে। আমি তখন ওকে সঙ্গে করে বাড়ির কাছে আসলাম, এসে বললাম, এবার তুমি চাইলে দৃশ্যমান হতে পারো, তোমার নিজেকে দেখাতে পারো। ও বললো, কেন, কি বলবো তুমি বাড়িতে? আমি বললাম, যাই বলি তুমি চলো। তারপর আমি এবং রুমালি ওইখান থেকে চলে আসলাম এবং ঘরের ভিতরে এসে মা বলল কি যে, কিরে মেয়েটা কে, কই থেকে আসলি তুই? আমি তখন বললাম যে, আরে আম্মা বললো না, উনি হচ্ছেন আমাদের যে মালিক আছে সেই মালিকের মেয়ে। উনি এখানে এসেছিল কোনো একটা কাজে, আমি আমাদের বাজারে দেখতে পেলাম, মানে উপজেলা বাজারে, সেখান থেকে ধরে নিয়ে এসেছি। তারপর মা বললো কি যে, সে কি, তোর যে মনিব আছে উনি? আচ্ছা আসো মা, বসো বসো। তারপর ও আমার দিকে তাকালো, বললো, এরকম বুদ্ধি করেছো তুমি? আচ্ছা ঠিক আছে। তারপর আমি সকলকে বললাম কি যে, ও কিন্তু নিজে হাতে আজকে রান্না করবে বলেছে। মা বললো কি যে, কেন? আমি বললাম, থাক না, করুক না, দেখি কি ওর হাতের মাংস রান্না খেতে পারো কিনা। ও বললো কি যে, এগুলো খেতে নাকি ওর খুব ভালো লাগে। তারপর ও খুব খুশি ছিল, ও এত পরিমাণ আনন্দিত এবং খুশি ছিল যে আমার পরিবারের, আমার বড় বোন, তারপর মেজ বোন, ছোট বোন, প্রত্যেকের সঙ্গে এত সুন্দরভাবে হাসি খুশিভাবে মিশছিল যেন ওর থেকে হাসি খুশি আর কেউই নেই। আর সকলে ওর রূপের প্রশংসা করছিল, বলছিল যে, আপু তুমি কত সুন্দর, তুমি এত সুন্দর কেন, হ্যান ত্যান এরকম করে বলছিল। তো আমি এইগুলো দেখে কেন যেন একটু বিস্ময় হয়ে যাচ্ছিলাম, কারণ সত্যি কথাই তো, রুমালি তো অনেক সুন্দর, আর সে তো কোনো মানুষ নয়, সে একটা জিনজাতি। এটা যখন ওরা জানতে পারবে তখন ওরা ভয়ে তো কাত হয়ে যাবে। সত্যি পরীরা যে অসম্ভব রকমের সুন্দর হয় সেটা রুমালিকে না দেখলে আসলেই বোঝা যেত না। রুমালি এক অন্য জগতের এক অলৌকিক মাকলুকাত, যা কিনা আমার নিজের সত্তা, নিজের জগৎ এবং নিজের সমস্ত কিছুকে একদম অবাক করে ফেলেছে। আমি রুমালির দিকে তাকিয়ে আছি, রুমালিও আমার দিকে তাকিয়ে আছে। ও তখন আমাকে দূর থেকে ধন্যবাদ দিল, বলল, তোমাকে ধন্যবাদ, তুমি আমাকে এত সুন্দর একটা জায়গায় নিয়ে এসেছো, যে জায়গাটা আমাকে আসলে খুব আনন্দ দিচ্ছে। তারপর দেখতে দেখতে মাঝখানে কেটে গেল 3টি দিন। আমাকে শহরে ফিরতে হবে আর 2-1 দিন পরেই। রুমালি তখন বলল যে, সমস্ত কিছু সন্নিকটে আসছে আর আমার খুব খারাপ লাগছে। সেদিনকে আমি এবং পরিমেয়েটি বসেছিলাম আমাদের ওইখানে একটা শান বাঁধানো পুকুর ঘাট আছে, সেই পুকুর ঘাটের কাছে বসেছিলাম। আমি তখন ওকে বললাম যে, 2-3 দিন পরে তুমি চলে যাবে তাই না? রুমালি তখন মন খারাপ করে আমার হাত ধরে বলল কি যে দেখো, সত্যি কথা, আমি সত্যি এরকম আনন্দ কখনোই পাইনি। আমার মা নেই জানো, আমার মা মারা গিয়েছে অনেক বছর আগে, কিন্তু তোমার মা আমাকে যে পরিমাণ আদর দিয়েছে আর যে পরিমাণ ভালোবেসেছে, এটা আমি সত্যি কোথাও কোনোদিন পাবো না। আমি যদি সত্যি আমার শক্তি হারিয়ে এই জগতে পতিত না হতাম, তাহলে হয়তো কোনোদিনই বুঝতে পারতাম না যে মায়ের ভালোবাসা এমন হয় আর পরিবার থাকাটা কত আনন্দের বিষয়, সেটা আমি বুঝতে পারছি। সেই মুহূর্তে তখন আমাকে বলে উঠল, আমার আব্বাজান নিশ্চয়ই আমাকে খুঁজে বেড়াচ্ছেন, কিন্তু তিনি তো আমাকে খুঁজে পাবেন না। আমি কোন পথে গিয়েছি, কোথায় গিয়েছি, নিশ্চয়ই তিনি এখনো খুঁজে বেড়াচ্ছেন। তবে আমি আমার গন্তব্য পর্যন্ত সময় মতোই পৌঁছাতে পারবো আশা করি, এবং তুমি আমাকে সেটা সাহায্য করবে। আমি বললাম, অবশ্যই সাহায্য করব, এবং তুমি এটা নিয়ে মোটেই চিন্তা করো না রুমালি, আমি তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিব। রুমালির খুব মন খারাপ ছিল ওই দিনকে, ও আসলে চিন্তিত ছিল 2-3 দিন পর এখান থেকে ও চলে যাবে। চলে যাওয়ার পর ও কিভাবে থাকবে সেটা নিয়েই।
ওর মা নেই, মা মারা গিয়েছে। এই জন্য ও আমার মায়ের প্রতি একটা অন্যরকম ভালো লাগা বা সখ্যতা কাজ করতে শুরু করেছে। ওর মনের মধ্যে একটা অন্যরকম ভালো লাগা সৃষ্টি হয়েছে, কেন তা জানি না। আর এই কয়েকদিনে আমি কেন যেন মন থেকে ওকে পছন্দ করতে শুরু করেছি। এত সুন্দর, এত মায়াবতী, এত রূপবতী এবং এত গুণবতী কোনো মেয়ে যে হতে পারে আমি রুমালিকে না দেখলে বুঝতে পারতাম না। ওর মনের মধ্যে একটা আলাদা সরলতা আছে, যে সরলতাটা আমাকে ওর প্রতি আস্তে আস্তে আকৃষ্ট করতে শুরু করে। আমি তখন ওই রাতে ওইখান থেকে চলে আসি। আসার পর ও আমাকে বলল, সেদিনকে রাতের জন্য আমি আসলে খুবই দুঃখিত। আমি যদি এর পরের দিন থেকেও তোমার কাছে ঘুমাতাম তাহলে তোমাকে দেখা যেত আবার ধরে ফেলতাম, কারণ আমার রাত্রেবেলা ওই কোলবালিশ বা এই জাতীয় জিনিস জড়িয়ে ধরে ঘুমানোর অভ্যাস। আমি বললাম যে মাঝখানে তো কোলবালিশ ছিলই। তাহলে ও তখন খুব লজ্জা পেয়ে ঘরে দৌড়ে আমার ছোট বোনের কাছে ঘুমায়, ওর কাছে চলে গেল। তারপর ও ওর রুমে গিয়ে ওর ছোট বোনের সঙ্গে ঘুমালো। ওইদিনকে রাত্রে ঘটলো আরেক এক ঘটনা, যা কিনা সত্যি ভয়ঙ্কর ছিল আমার ছোট বোনের জন্য। আমি যখন গিয়ে শুয়ে আছি, তখন রাত প্রায় 2টা-2:30 হবে। হঠাৎ করে আমার ছোট বোন চিৎকার দিয়ে উঠলো, খুব জোরে চিৎকার দিয়ে উঠলো। চিৎকার দিয়ে ওঠার সঙ্গে সঙ্গে আমরা সকালে উঠে বসলাম। উঠে বললাম কি হয়েছে? তখন দেখি রুমালিও উঠে বসে আছে। তখন ও বলল কি যে আমি আমার পাশে একটা সাপ দেখেছি, বিরাট আকৃতির একটা সাদা সাপ শুয়ে আছে, এবং তার হাতে যখন আমার টাচ পড়েছে তখন আমি লাইটটা জ্বালিয়ে দেখি একটা সাদা রঙের বিরাট আকৃতির সাপ এখানে পেঁচিয়ে শুয়ে আছে। রুমালি আপনি তখন সেখানে নেই। আমি তখন বললাম যে ধুরো, উল্টাপাল্টা কি দেখেছিস? সাপ আসবে কোত্থেকে? ওই তো ওর পাশে তুই শুয়ে আছিস, এত উল্টোপাল্টা কথা। রুমালি তখন খুব ভয় পেয়ে গেছে, ওর চোখ মুখ দেখে আমি বুঝতে পারছি। আমি তখন বললাম যে তুমি এদিকে আসো, রুমালি বের হয়ে আসো। তখন রুমালি এই পাশে আসলো। আমি বললাম যে ওর কথা ভয় পেও না, ও তোমাকে ভয় দিচ্ছে। তখন রুমালি বাইরে আসলো এবং বলল যে আসলে আমি ওই মুহূর্তে আমার রূপ পরিবর্তন করে সাপ হয়ে গিয়েছিলাম, কিভাবে আমি জানি না। ঘুমের মধ্যে মাঝে মধ্যে এরকমটা হয়, যখন আমি স্বপ্ন দেখি তখন এরকমটা হয়। স্বপ্নে আমি দেখছিলাম যে আমি সাপের বেশ ধরে আমার জগৎ দিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি। সেই রূপ ধরেই আমি মনে হয় এখানে ওই রূপ ধরা হয়ে গিয়েছিল, এই জন্যই বোধ হয় ও দেখেছে ওইটা। আমি বললাম থাক, তুমি কিছু মনে করো না। ওর সঙ্গে সঙ্গে এত পরিমাণ ভয় পেয়েছে আমার ছোট বোনের চিৎকার শুনে, ও আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরলো। আমি সত্যি লজ্জা পেয়ে গেলাম। ও বললো কি আচ্ছা ঠিক আছে, ভয় পেও না, কিছু হবে না, চলো। ও বললো আমি আজকে তোমার সঙ্গে ঘুমাবো, কারণ আমার খুব ভয় লাগছে ওর সঙ্গে শুতে। আমি বললাম যে আমার সঙ্গে তুমি কিভাবে শুবে? ও বললো যে তোমার বোন ঘুমিয়ে পড়ুক, তারপর আমি এই পাশে চলে আসবো। তারপর সত্যি সত্যি এমনটা হলো। আমার ছোট বোন ঘুমিয়ে পড়ার পরে সে ওই সময়টাতে এই পাশে চলে আসলো এবং এই পাশে এসে বলল যে আমার হাতের উপর তুমি হাত রাখো, কারণ আমার সত্যি খুব ভয় লাগছে এখানে শুতে। চারিদিকে কুকুর ঘেউ ঘেউ করছে, আর ওইখানে শুতে আমার সত্যি ভয় লাগতো, তোমাকে আমি বলতে পারতাম না তাই। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুমি শোও। তারপর ও আমার কাছে শুলো এই পাশে, এবং আমি ওর হাতের উপর হাত রেখে শুলাম। আমি সত্যি সত্যি এই কয়েকদিনে ওকে ভালোবেসে ফেলেছি, এটা আমার বলার অপেক্ষা রাখে না, কারণ ও আমার কাছে এসেছে প্রায় 6 দিনের উপরে হয়েছে। আর কাউকে ভালোবাসতে 6 ঘন্টার উপরে লাগে না। ও আমাকে এমনভাবে এমন আমার সব স্মৃতি দিয়েছে যা আসলে ভালোবাসার জন্য যথেষ্ট। আমি ওর হাত ধরে তখন শুয়ে আছি, আমি কোনোভাবেই ঘুমাতে পারছি না, অথচ ও ঘুমিয়ে কাঁদা। আমি ওর দিকে তাকিয়ে আছি। রাতের বেলা ওর শরীর দিয়ে কেমন যেন একটা খুব মায়াময় ফুলের সুঘ্রাণ ছড়ায়, সেই সুঘ্রাণটা পুরো ঘর ভরে গেল। আর ও কি সুন্দর করে ঘুমাচ্ছে। আমি ওর দিকে তাকিয়ে রইলাম ফজর পর্যন্ত। তারপর কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না। সকালবেলা উঠে ঠিক একই কাণ্ড, ওরা কেউ রুমালিকে খুঁজে পাচ্ছে না। রুমালি কোথায় গিয়েছে কেউ জানে না। আমার ঘরে টোকা দিল, আমাকে বলল যে ভাইয়া রুমালি কোথায়? রুমালিকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না, সকাল থেকেই নেই। আমি তখন বললাম যে আছে কোথাও, যা, বিরক্ত করিস না। তারপর আমি দেখলাম রুমালি আমার পাশে শুয়ে আছে আরাম করে। আমি বললাম যে আই আল্লাহ, এই মেয়ে তো আমার এখানে শুয়ে আছে, একে কিভাবে এখন জাগাই? তারপর ওকে ডাক দিলাম, ডাক দেওয়ার পর উঠে বসলো, বসে বললো কাহিনী তো হয়ে গিয়েছে, এই কাহিনী। ও তখন বললো আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি। তারপর ও অদৃশ্য হয়ে ঘর থেকে বেরিয়ে গেল। তারপর ওই রাস্তার ওই পাশ দিয়ে হেঁটে আসছে, বললো কি যে এই তো আমি বাইরে একটু হাঁটতে গিয়েছিলাম। সকালে তখন স্বস্তি নিঃশ্বাস ফেললো। আমি ঘর থেকে বের হলাম, বের হয়ে বললাম কি হয়েছে? ওরা সকালে বললো না, পাওয়া গিয়েছে আপুকে, আপু আসলে হাঁটতে গিয়েছিল। তারপর আমি উঠে রুমালিকে দেখে হাসলাম, কারণ আমরা যে সব কাণ্ড করছি এই কাণ্ডগুলো দেখে সত্যিই যে কেউ ভয় পেয়ে যাবে। আসলে তো রুমালি যে একটা জিন মেয়ে, সেটা তো ওরা কেউ জানে না।
আর কুকুর বা বিড়াল ওরা রুমালিকে দেখলে কেমন যেন ঘেউ ঘেউ করে, এবং রুমালিকে ওরা দেখতে পায়। আর ওদের একটা জিন, কোনো মানুষ না, সেটা ওরা বুঝতে পারে। এই জন্য রুমালিকে কোনো কুকুর দেখলেই সঙ্গে সঙ্গে ঘেউ ঘেউ করে। আর কেউ ঘেউ ঘেউ করলেই রুমালি দৌড়ে আমার পেছনে এসে লুকায় আর আমাকে দেখে। আর সকলে খুব করে আর কি, হাসাহাসি করে যে রুমালি কুকুরকে ভয় পায়। কুকুরকে তখন তাড়িয়ে দেওয়া হয়। এরকম করে খুব আনন্দের সহিত চলছিল। আর মাত্র একটা দিন, পূর্ণিমা রাত হলেই সে এখান থেকে চলে যাবে এবং আমাকে তাকে গিয়ে সেই জায়গায় পৌঁছে দিয়ে আসতে হবে। আমি সত্যিই খুব কষ্ট পাচ্ছিলাম, কারণ আর মাত্র একটা রাত বাকি আছে, তারপর ও এখান থেকে চলে যাবে। আমি সত্যি আর নিজেকে বলে বোঝাতে পারবো না যে কতখানি খারাপ লাগছে আমার খুব কষ্ট হচ্ছিল। কষ্টের জন্য আমি ওই পুকুর ঘাটে গিয়ে একা একা বসেছিলাম রাত্রেবেলা। রুমালি আমাকে নিজের বিছানায় এসে খুঁজে পায়নি আর কি, আমি যেখানে শুই সেখানে সে আমাকে খুঁজে পায়নি। তখন আমাকে আমার গায়ের গন্ধ শুকতে শুকতে এই পর্যন্ত চলে আসলো। এসে বললো, তুমি এখানে বসে আছো, তোমার মন খারাপ কেন? আমি বললাম, মন খারাপ হবে না, তুমি কালকে চলে যাবে, আমিও কালকে শহরে চলে যাব। এই সুন্দর মুহূর্তটা আর হয়তো আমি পাবো, কিন্তু তোমাকে বিহীন এই সময়টা আমি আর কাটাতে কেমন যেন লাগছে রুমালি, ভালো লাগছে না। ও তখন বলল যে আমারও কেমন যেন খারাপ লাগছে। সত্যি কথা বলতে আমি এখান থেকে যেতে চাই না, আমি আরো কিছুদিন থাকতে চাই, কিন্তু আমাকে তো যেতেই হবে। আমি অবশ্য একবার আমার জগতে পৌঁছাতে পারলে আবার এখানে আসতে পারবো, তুমি মন খারাপ করো না। আমি বললাম, সত্যি তুমি আসতে পারবে? ও বলল, হ্যাঁ, আমি একবার যদি এখান থেকে যাই তাহলে আমি আবার তো আসতেই পারবো, কারণ আমি আমার শক্তি তখন ফিরে পাবো। আমার শক্তি ফিরে পেলেই তো আমি তখন ইচ্ছা করলেই এখানে আসতে পারবো। তখন তুমি যখন ছুটিতে আসবে তোমার সঙ্গে আমি এখানে বেড়াতে আসবো। এই সুন্দর মুহূর্তগুলো সত্যি আমি কখনোই ভুলতে পারবো না। এই সুন্দর মুহূর্তগুলো আমাকে এক অন্যরকম সুন্দর মুহূর্তের মধ্যে নিয়ে গিয়েছে। সত্যি আমি তোমাকে আবার এখানে নিয়ে আসবো তোমার সঙ্গে করে। ও এই কথা বলে আমাকে খুব আনন্দিত করে দিল। তারপর আমি খুব খুশি হয়ে গেলাম, রুমালিকে বললাম ধন্যবাদ। তারপর আমি এবং ও ঘরের ভিতর চলে আসলাম, এবং আসার জন্য আমাদের আর কি ওরকম কোনো কিছু লাগলো না। ও মুহূর্তের ভিতরে আমাকে এখান থেকে ঘরের ভিতর নিয়ে আসলো। তারপর ও আমার ওই পাশে শুলো। শোয়ার পর ঠিক একই কায়দায় হাতের উপর হাত রেখে ঘুমালো, এবং অর্ধেক রাত্রে উঠে দেখি রুমালি আমার বুকের উপরে উঠে শুয়ে আছে। এরকম সুন্দর মুহূর্ত আমি সত্যি ওকে ভালোবেসে ফেলেছি, এটা আসলে বলার অপেক্ষা রাখে না। কিন্তু আমি ওই কথা একে কিভাবে বলবো? ও তো কালকে চলে যাবে, চলে যাওয়ার পর ও আবার আসবে বলেছে, তাহলে পরের বারে আমি ওকে বলে দিব। আমি ওকে যে কতখানি ভালোবেসে ফেলেছি সেটা ও নিশ্চয়ই বুঝতে পারে, আর রুমালিও নিশ্চয়ই আমাকে ভালোবাসে। কারণ না হলে কেউ আমার কাছে এরকমভাবে শুতে আসে অথবা কেউ আমার বুকের উপর এরকম চড়ে ঘুমায়? কখনোই না। আমি ওকে এরকমভাবে জড়িয়ে ধরে শুয়ে রইলাম। সে রাতে আমার মনের মধ্যে একটা অন্যরকম সুর খেলতে লাগলো। সকাল হলো। পরের দিন সকালবেলা উঠে আম্মা পিঠা বানিয়েছিল, আমরা সকলে পিঠা খেলাম। কারণ আমার তো শহরে যেতে সময় লাগবে না, ও মুহূর্তের ভিতরে আমাকে এখান থেকে নিয়ে যেতে পারবে, এবং আমি এবং ও মুহূর্তের ভিতরে চলে যেতে পারবো, কারণ ওর সেই ক্ষমতা আছে। তারপর ও এবং আমি সকালবেলা ওইখানে যে পিঠা তৈরি করেছিল আমার আম্মা, পিঠা খেলো, এবং খুব হাসি খুশিভাবে সমস্ত কিছু করলাম। আমরা খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পরে আমাদের ব্যাগ ট্যাগ সমস্ত কিছু গুছিয়ে আমরা ওদিনকে বের হব, কারণ আমাদের তো রাত্রেবেলা। দুপুরবেলা খেয়ে আমরা বিকেলের আগে আগে ঘর থেকে বের হলাম। বের হওয়ার পর আমি কি ওকে নিয়ে বাজারে আসলাম। বাজারে আসার পর আমাকে অনেকে জিজ্ঞেস করছিল মেয়েটা কে। আমি তখন বললাম, রুমালি তুমি তোমার রূপ করো, তুমি অদৃশ্য হও, তোমাকে তো সবাই দেখতে পাচ্ছে। ওরা নানান প্রশ্ন জিজ্ঞেস করছে, আমি কিভাবে বলবো? তো ও বললো কি যে না, আমার এরকমটা করতেই ভালো লাগছে, তুমি বলবা যে আমি তোমার না থাক। ও একটু লজ্জা পেয়ে সেটা আর বললো না। আমি বুঝতে পারলাম যে ও হয়তো বলতে চাচ্ছিল যে আমি ওর প্রেমিকা বা বউ, এরকম জাতীয় কোনো কিছু। এটা আমার মনে হচ্ছিল তাই। তারপর আমি ওকে নিয়ে চলে আসলাম বাজার পর্যন্ত। তারপর আমি বললাম, চলো। ও বললো, না, আমি তোমার সঙ্গে আজকে বাসে যাব, তুমি যেরকম ভাবে যাও ঠিক সেরকম ভাবে। আমি বললাম যে কেন? ও বললো, আমার এটা ভালো লাগবে। তাই বলে ও সেই টমটমে উঠে পড়লো। ওইটা থেকে আমরা স্টেশন পর্যন্ত গেলাম, এবং স্টেশন থেকে আমরা ওইখানকার যে ট্রেন ছিল সেই ট্রেনে উঠলাম। তো ও এবং আমি ট্রেনে করে যাচ্ছিলাম। সত্যি কথা, ও এই ফিলটা নিতে চাচ্ছিল যে মানুষের মধ্যে থেকে মানুষের সঙ্গে এই মানুষের বাহনে যাত্রা করাটার মজাটা কিরকম। তো ও আমাকে বলেছে যে আমি যদি আগে জানতাম যে তুমি এরকমভাবে আসো তাহলে সত্যি আমি এরকমভাবেই প্রথম দিন আসতাম। আমি এটা মিস করেছি, যাওয়ার সময় মিস করতে চাই না। তারপর
আমাদের ট্রেন চলতে শুরু করলো। আমরা যেহেতু বিকেলের ট্রেনে উঠেছিলাম, আমাদের পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে যাবে, কমলাপুর নামতে নামতে 1টা বাজবে। তো আমি তখন উঠলাম, উঠে ট্রেন চলতে শুরু করলো। কিছুক্ষণ যাওয়ার পর ও আমার কাঁধে মাথা রাখলো, রেখে আমার সঙ্গে এরকমভাবেই গল্প করতে করতে কখন ট্রেনের মধ্যে ঘুমিয়ে পড়েছে আমি জানি না। আমার হাত ধরে আছে, যেটা দেখে মনে হচ্ছিল যে আমরা স্বামী স্ত্রী। সত্যি এই মুহূর্তটা আমি কখনই ভুলতে পারবো না। আমার জীবনের শ্রেষ্ঠ সময় ছিল ওই 7 দিন। তারপর ওকে নিয়ে আমি চলে আসলাম কমলাপুর। ওইখান থেকে আমি নামলাম, নামার পর সিএনজি নিলাম, আবার সিএনজিতে করে আমি চলে আসলাম হচ্ছে কি আমার মূল যে বাসা আছে সেই বাসায়। আসার পর সমস্ত জিনিসপাতি রাখলাম। তারপর আমি ওকে বললাম যে চলো, তোমাকে এখন নিয়ে যাব ওই কোথাকার কথা যেন তুমি বলেছিলে, আজকে তো পুরো পূর্ণিমা রাত। ও তখন বললো যে ঠিক আছে চলো। তারপর ও আমার হাত ধরে আছে, আমাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে। আজকে আমি চোখ খোলা রেখেছি, আমি কোন দিক দিয়ে যাচ্ছি সেটা আমি দেখবো, সেই জন্য চোখ খুলে আমি ওর সঙ্গে সঙ্গেই উড়ন্ত অবস্থায় যাচ্ছিলাম। এবং সেই উড়ন্ত অবস্থায় যাওয়ার সেই অনুভূতি আর সেই মুহূর্ত আমি কখনোই ভুলতে পারবো না। আমি চলে আসলাম এক অন্যরকম বিশাল আকৃতির বড় পাহাড়ের পেছন সাইডে। এই জায়গাটা এর আগে আমি কখনোই দেখিনি। সত্যি আমি তখন বললাম, তুমি চলে যাওয়ার পর আমি কিভাবে যাব? ও বলল, এখান থেকে হালকা একটু নিচে নেমে গেলেই তুমি রাস্তা দেখতে পারবা, আর সেখান থেকেই তুমি চলে যেতে পারবা। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তারপর আমি ওকে সেই পাহাড়ের পেছন সাইডে সেই বড় গুহা আকৃতির যে জায়গাটা আছে, জায়গাটা বেশ রহস্যজনক। আমি সেই গুহার কাছাকাছি গেলাম ওকে নিয়ে। যাওয়ার পর ও বলল কি যে এটাই হচ্ছে আমাদের জিনের জগতে যাওয়ার রাস্তা, যে রাস্তাটা এই পূর্ণিমা রাত ছাড়া কখনোই খোলে না, এবং এটা আমরা কিছু সংখ্যক জিন বা এই জিনের মধ্যে যারা যাতায়াত করে তারা ছাড়া আর কেউ জানে না। তারপর আমি ওই গুহার ভিতর দিয়ে হাঁটতে শুরু করলাম। চারিদিকটা ছিল বেশ অন্ধকার এবং এত অন্ধকারচ্ছন্ন জায়গা। খানিকক্ষণ বাদে আমি দেখলাম সামনে একদম আলোকিত একটা জায়গা। এই অঞ্চলটা সম্পূর্ণ সূর্য দিয়ে ঘেরা এবং সম্পূর্ণ দিনের আলো। আমি যখন সেখানে পৌঁছানোর পর তখন পরিমেয়টা মানে হচ্ছে গিয়ে ওই রুমালির শরীরটা আচমকা পরিবর্তন হয়ে গেল এবং সে পরিণত হলো একটা অন্য জিনে, যে জিনটা আমার রুমালি থেকে সম্পূর্ণ আলাদা। এবং ও বলল এটাই আমার আসল রূপ, এবং আমি ওইখানে এতদিন একটা রূপ ধারণ করেছিলাম, ওইটা আসলে আমার রূপ ধারণ করার রূপ। আমি তখন তার দিকে তাকালাম, দেখলাম অনেকখানি লম্বা এবং রুমালির চেহারা থেকে অনেকখানি ভিন্ন এক ধরনের চেহারা। তবে রুমালির মতো ওরকমটা সুন্দরী না, সুন্দরী বটে তবে ওরকমটা না। ও বলল তুমি এখন যাও, আমি তোমার সঙ্গে পরে আবার দেখা করব, তুমি এখন চলে যাও, কারণ এখানকার জিনেরা তোমাকে দেখলে তোমাকে ক্ষতি করতে পারে, কারণ এই টানেলের মধ্যে দিয়ে শুধুমাত্র জিনেদের আসার অনুমতি আছে, কোনো জিন দেখলে তোমার ক্ষতি করবে, তুমি যাও, আমি আমার ক্ষমতা এবং শক্তি ফিরে পেলে আবার পুনরায় তোমার সঙ্গে দেখা করতে আসবো। তাই বলে রুমালি তখন আমাকে এখান থেকে চলে যেতে বলল। আমি সত্যি সেদিনকে খুব কেঁদেছিলাম, কারণ রুমালি যখন ওদিকে চলে গেল সে আমার দিকে এক বিন্দুও তাকালো না ফিরে। আমি সেই গর্তের ভিতরে সেই গুহার মধ্যে দিয়ে আবার বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে এই পাশে হাঁটতে হাঁটতে রাস্তা পর্যন্ত চলে আসলাম। অনেকটা পথ ছিল এবং সেই পথ ছিল জঙ্গলে ঘেরা পথ। আমি যখন বেরিয়ে আসলাম তখন প্রায় সকাল হয়ে গিয়েছে। আমি সত্যি খুব কষ্ট পেয়েছিলাম ওদিনকে রুমালির আচরণে। রুমালি আমাদেরকে একবার ফিরেও তাকালো না, এমনকি একবার আমাকে জড়িয়েও ধরলো না। আমি তখন ওকে ওর জগতে নামিয়ে দিয়ে চলে এসেছিলাম আমার যে শহর, ঢাকা শহর, সেখানে। আসার পর আমি অনেকবার চেষ্টা করেছি তার সঙ্গে যোগাযোগ করার, এমনকি ওই পথে পূর্ণিমা রাতে ওই ভেতরে যাওয়ার, কিন্তু ওই গুহার ভিতরে একটু সামনে আগালেই আর কোনো কিছু নেই। তার মানে এটা জিনেরা ছাড়া আর কেউই পারে না, আমরাও পারবো না কখনো। এরকম পথ এর আগে আমি কখনোই দেখিনি। সেই যে গিয়েছে রুমালি, আজকে প্রায় এতগুলো বছর, প্রায় 7-8 বছর পেরিয়ে গিয়েছে, আজ পর্যন্ত সে আমার সঙ্গে দেখা করতে আসেনি। এবং আমি জানি যে সে আর হয়তো আসবে না কিনা আমি তাও জানি না, কিন্তু আমি যে তাকে ভালোবাসতাম, এই ভালোবাসাটা আমি সত্যি কখনোই ভুলতে পারবো না। পরবর্তীতে আমি বিয়ে করেছি পরিবারের বাধ্যতা হিসাবে, কিন্তু সত্যি কথা বলতে রুমালিকে ভোলার মতো নয়। সে যে স্মৃতি দিয়ে গিয়েছে এটা ছিল এক অন্যরকম স্মৃতি, যাকে আমি কোনোদিন ভুলতে পারবো না। প্রিয় দর্শক, আমাদের আজকের ঘটনাটি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সেই সঙ্গে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ধন্যবাদ সবাইকে।